এই ফয়সাল, আর একটা গোল ফ্লেক দিয়ে তো। দিচ্ছি রতন ভাই। তাড়াতাড়ি কর, এমনিতেই ডিউটিতে লেট হয়ে যাচ্ছে। এই যে ভাই। দেশলাইটা কোথায় রেখেছিস? আগের জায়গাতেই আছে রতন ভাই। কলকাতার উপকণ্ঠে পার্ক সার্কাস এলাকার একটি আভিজাত বাড়ির বাইরের সীমানায় টিনের চাল দেওয়া ছোট্ট একটি মুদি দোকান। সকাল 7টার রোদ কেবল ফুটতে শুরু করেছে। ফয়সাল কাউন্টারের পেছনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতে দেশলাইটা এগিয়ে দেয় রতনকে। রতন পেশায় একজন স্থানীয় ফ্যাক্টরি শ্রমিক। নে, 8 টাকা রাখ। ভাই 10 টাকা দাম। রোজ তোর কাছ থেকে নেই, 2 টাকা কম নিলে কি তোর দোকান লাটে উঠবে? না মানে মহাজন রাগ করবে। তোর আবার মহাজন? নিজের চাচার দোকানেই তো মুদিগিরি করিস। ফয়সালের পরনে একটা পুরনো বিবর্ণ চেক শার্ট, যার একটা বোতাম ছেঁড়া। চোখে মোটা ফ্রেমের চশমা। চশমার ডান দিকের ডাঁটিতে একটু সাদা টেপ জড়ানো। তা ঠিক, কিন্তু চাচা হিসাবে মেলায়। আরে রাখ তোর চাচা, এই 2 টাকা কাল দিয়ে দেবো। আচ্ছা ভাই। রতন ধোয়া ছেড়ে হনহন করে চলে যায়। ফয়সাল আর কিছুই বলতে পারে না। সে ভয়ে ভয়ে ড্রয়ারে 8 টাকা রেখে দেয়। তার মেরুদণ্ডটা যেন সারা জীবন এভাবেই বাঁকানো। চোখের দৃষ্টিতে এক চরম অসহায়তা আর বোকামি। ইন্দুরে আবার বস্তা কাটলো নাকি? ফয়সাল নিজের মনে বিড়বিড় করে ওঠে। সে কাউন্টার থেকে বেরিয়ে চালের বস্তার কাছে যায়। বস্তার একটা কোর ইঁদুরে কেটেছে। সেখান দিয়ে কিছু চাল মাটিতে পড়ে আছে। কিরে ফয়সাল, সকাল সকাল ইঁদুর ধরছিস নাকি? না রহিম চাচা, চাল আলাদা করছিলাম। রহিম এলাকার একজন বয়স্ক সবজি বিক্রেতা। ভ্যান নিয়ে দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় সে দাঁড়িয়ে পড়ে। তোর এই দোকানের তাকগুলোর যা ছিঁড়ি, কবে মুছেছিস শেষবার? এই তো কালেই তো মুছলাম। তোর চোখে ওই মোটা চশমা দিয়ে কিছু দেখিস না তুই? ব্যায়ামগুলোর গায়ে ধুলোর আস্তরণ পড়ে আছে। আমি এখনই মুছে দিচ্ছি। ফয়সাল তড়িঘড়ি করে একটা ছেঁড়া ময়লা ন্যাকড়া হাতে তুলে নেয়। সে কাচুমাচু হয়ে তাকের ওপর রাখা বিস্কুটের বয়ামগুলো মুছতে শুরু করে। তোর চাচা তোকে দিয়ে শুধু খাটিয়ে নিল, একটা ভালো জামাও কিনে দেয় না। দেয় তো, গত ঈদে দিয়েছিল। সে তো পুরনো পাঞ্জাবি। যাকগে, আমি চলি, বাজার করতে হবে। আচ্ছা চাচা। রহিম ভ্যান নিয়ে চলে যায়। ফয়সাল ধুলো মাখা বয়ামগুলো মুছতে থাকে। রাস্তার কোলাহল আস্তে আস্তে বাড়তে থাকে। দোকানের ছাপ অর্ধেক নামিয়ে রেখে ফয়সাল ঘড়ির দিকে তাকায়। সকাল 8টা বাজতে চলল। বাড়ির ভেতরে চা দেওয়ার সময় হয়ে গেছে। চা এনেছি। ফয়সাল হাতটা শার্টে মুছে নিয়ে দোকানের পেছনে ছোট দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। দোকান লাগোয়া এই বিশাল আর বিলাসবহুল বাড়িটি ফয়সালের আপন চাচার। নাম চৌধুরী ভিলা। আজকের খবরের কাগজটা এখনো আসেনি কেন? ওই তো টেবিলে রাখা আছে, তুমি চোখে দেখো না? টেবিলে কোথায়? এখানে তো শুধু তানিয়ার ল্যাপটপ পড়ে আছে। ফয়সাল কিচেন থেকে একটা ট্রেতে 3 কাপ চা নিয়ে ড্রয়িং রুমের দিকে এগোয়। ড্রয়িং রুমের সোফায় বসে আছেন তার চাচা আফজাল চৌধুরী। তিনি একজন কড়া মেজাজের ব্যবসায়ী। পাশে বসে আছেন চাচি সালমা। আঙ্কেল, আমার ল্যাপটপের ওপর কাগজ রেখো না প্লিজ। সরি মা, তুই কাজ করছিস নাকি এত সকালে? হ্যাঁ, মিনিস্ট্রি থেকে একটা এমার্জেন্সি মেল এসেছে। তানিয়া ফয়সালের দূর সম্পর্কের বোন। ছোটবেলা থেকেই ফয়সালের হৃদয়ে তানিয়ার জন্য একটা একতরফা ভালোবাসা লুকিয়ে আছে। তানিয়া এখন ডিফেন্স মিনিস্টার সাইবার সিকিউরিটি সেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। অত্যন্ত স্মার্ট, রূপবতী এবং অহংকারী। তোর মতো মেয়ে আমাদের বংশের গর্ব তানিয়া। থ্যাঙ্কস আঙ্কেল, কিন্তু কাল রাতে ঘুমটা একদম ভালো হয়নি। কেন রে মা, শরীর খারাপ নাকি? না আন্টি, কাজের প্রেশার, সিকিউরিটি প্যাচ আপডেট করতে করতে ভোর হয়ে গেছে। ওসব তো হবেই, বড় পজিশনে আছিস। ফয়সাল ট্রে হাতে ধীর পায়ে ড্রয়িং রুমে ঢোকে। তার হাত সামান্য কাঁপছে। এত দামি আসবাবপত্রের মাঝে তাকে একদম বেমানান লাগছে। চা এনেছি। এতক্ষণ লাগে 1 কাপ চা করতে, গাধা কোথাকার।
দুধ ফুটতে দেরি হলো চাচা। মুখে মুখে তর্ক করিস, রাখ এখানে। ফয়সাল ভয় পেয়ে তড়িঘড়ি করে চাচার সামনের কাঁচা টেবিলে ট্রেটা রাখতে যায়, কিন্তু হাত কাঁপার কারণে একটি কাপ সামান্য হেলে গিয়ে কয়েক ফোঁটা গরম চা ছিটকে চাচার দামি ইরানি কার্পেটে পড়ে। অন্ধ নাকি তুই, দেখতে পাস না? সরি চাচা, আমি দেখিনি। তোর ওই মোটা চশমা খুলে ফেলে দে, নবাবের বাচ্চা। জানিস এই কার্পেটের দাম কত? আমি মুছে দিচ্ছি চাচা। ফয়সাল হাঁটু করে বসে নিজের শার্টের হাতা দিয়ে কার্পেটে চা মোছার চেষ্টা করে। আফজাল রাগে গজগজ করতে থাকেন। শার্ট দিয়ে মুছছিস কেন, নোংরা ছেলে একটা। তোকে তো দয়া করে খেতে দে কুকুরের মতো, আর তুই আমারই ক্ষতি করিস। আহ, সকালবেলা চেঁচিও না তো, কাজের ছেলেটাকে ডাকলেই তো মুছে দিত। কাজের ছেলের থেকেও অধমে, সারাদিন এই 2 টাকার দোকানে বসে মাছি তারায় আমার অন্ন ধ্বংস করে। চাচা মাফ করে দিন, আর হবে না। ফয়সাল মাথা নিচু করে মেঝেতেই বসে থাকে, তার শরীর থরথর করে কাঁপছে। তানিয়া নিজের ল্যাপটপ থেকে চোখ সরিয়ে চরম বিরক্তি নিয়ে ফয়সালের দিকে তাকায়। আঙ্কেল, ওকে সরাও তো সামনে থেকে। কি করব বল, ভাইয়ের ছেলে বলে কথা, তাড়িয়ে তো আর দিতে পারি না। যেই ছেলের জীবনে কোনো অ্যাম্বিশন নেই, যে সারা জীবন এই 2 টাকার দোকানদারি করবে, তাকে এই বাড়িতে কেন রেখেছো আঙ্কেল? বাদ দে তানিয়া, ও জন্ম থেকে ওই রকম গর্ধব। ওর দিকে তাকালেই আমার অস্বস্তি হয়। জাস্ট লুজার একটা। কথা বলতে গেলে তোতলায়, হাঁটতে গেলে হোঁচট খায়। ডিসগাস্টিং। তানিয়া, তোমার চাটা। তোর হাতের চা আমি খাবো না, নিয়ে যা এখান থেকে। ঠান্ডা হয়ে যাবে। জাস্ট শাট আপ। ফয়সাল, তুই কি বাংলা কথা বুঝতে পারিস না? আমি বললাম না নিয়ে যা। তানিয়া প্রায় চিৎকার করে ওঠে। ফয়সাল কোনো প্রতিবাদ করে না। সে চুপচাপ মেঝে থেকে কাপটা তুলে নেয়। তার চোখে কোনো জল নেই, বরং এক অদ্ভুত শূন্যতা আর নিস্তব্ধতা বিরাজ করছে সেখানে। দাঁড়িয়ে আছিস কেন অপদার্থের মতো? যা চোখের সামনে থেকে। যাচ্ছি। ফয়সাল মাথা নিচু করে ট্রে হাতে কিচেনের দিকে হেঁটে যায়। তার পিঠের দিকে তাকিয়ে তানিয়া তাচ্ছিল্যের হাসি হাসে। তা আমি কর্পোরেটটা নষ্ট করে দিলি, ইডিয়েট। ওর বাবা একই রকম অপদার্থ ছিল, কিছু রেখে যায়নি, শুধু এই বোঝাটাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে মরেছে। চাটা অন্তত শান্তিতে খেতে দাও এবার। কিচেনের দরজার আড়াল থেকে ফয়সাল তাদের সব কথাই শুনতে পায়। সে ট্রেটা সিঙ্কের ভেতর নামিয়ে রাখে। তার মুখের পেশিগুলো শক্ত হয়ে আসে, কিন্তু চোখের পলকে সে আবার তার সেই বোকাশোকা রূপ ধারণ করে। বাইরের রোদ তখন বেশ চড়া হয়ে উঠেছে। তবে কয়েক ঘন্টা আগে রাতের অন্ধকারে ঘটে যাওয়া অন্য একটি ঘটনা ছিল সম্পূর্ণ বিপরীত। নতুন দিল্লির একটি হাই সিকিউরিটি সেফ হাউস। ঘড়ির কাঁটায় তখন রাত 3টে বেজেছিল। ঘরের চারপাশের দেওয়াল সাউন্ডপ্রুফ। ভারতের রিটায়ার্ড এক ডিফেন্স সায়েন্টিস্ট ডক্টর কোরেশি তার ল্যাপটপের সামনে বসে আছেন। এনক্রিপশন তো কমপ্লিট, এবার শুধু সেন্ড করতে হবে। এই একটা ডেটা প্যাক আমাকে কোটিপটি করে দেবে, দেশে যাই চলুক। কোরেশির চোখে লোভের ঝিলিক। সে ডার্ক ওয়েবের একটি গোপন পোর্টালে কিছু কোঅর্ডিনেট টাইপ করছে। স্ক্রিনে জ্বলজ্বল করছে একটি লেখা, দ্য কোর লোকেশন। নেটওয়ার্কটা এত স্লো কেন আজ? সে নিজের মনেই বিরক্তি প্রকাশ করে। ডেস্কে রাখা কফির মগ থেকে এক চুমুক কফি খায় কোরেশি। আর মাত্র 2 মিনিট, ট্রান্সফার ডান হলেই আমি দুবাইয়ের ফ্ল্যাটে। হঠাৎ ঘরের সেন্ট্রাল এসির গোগানি বন্ধ হয়ে যায়। চোখের পলকে ঘরের সমস্ত আলো নিভে যায়। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায়। কি বলো, ব্যাকআপ জেনারেটর অন হচ্ছে না কেন? কোরেশির গলা সামান্য কেঁপে ওঠে। সে অন্ধকারে হাতড়ে নিজের টেবিলের ড্রয়ারটা খোলে। কে ওখানে? আমি কিন্তু শ্যুট করব। ড্রয়ার থেকে সে একটা সাইলেন্সার লাগানো পিস্তল বের করে, কিন্তু সে কিছু বোঝার আগে ছাদের ভেন্টিলেটরের গ্রিল নিঃশব্দে খুলে যায়। সেখান থেকে কালো পোশাক পরা একটি ছায়া ঠিক তার পেছনে
মেঝেতে এসে নামে। ল্যান্ডিংয়ের কোনো শব্দই হয় না। কে কে তুমি? কুরেশি পিস্তল সমেত পেছনে ঘোরার চেষ্টা করে, কিন্তু তার আগে কালো ছায়াটির বাঁ হাত সাপের মতো ছিটকে এসে কুরেশির মুখ চেপে ধরে। কোনো ডায়লগ নেই। ছায়াটির ডান হাতে দুটো আঙুল নিখুঁত নিশানায় কুরেশির ঘাড়ের পেছনের একটি বিশেষ নার্ভে প্রচণ্ড জোরে চাপ দেয়। মাত্র 3 সেকেন্ড। কুরেশির শরীর ধনুকের মতন বেঁকে যায় এবং পরক্ষণেই তার হাত থেকে পিস্তলটা কার্পেটের ওপর খসে পড়ে। কুরেশির চোখের মনি উল্টে যায়। সে চেয়ারের ওপর নিথর হয়ে লুটিয়ে পড়ে। ছায়াটি কুরেশির পালস চেক করে কনফার্ম হয় যে সে মৃত। এরপর অত্যন্ত দ্রুত হাতে ছায়াটি ল্যাপটপের পেছনের প্যানেল খুলে সেখান থেকে হার্ড ডিস্কটা বের করে নিজের ট্যাকটিক্যাল স্যুটের পকেটে ঢুকিয়ে নেয়। ঘরের দরজা বাইরে থেকে বায়োমেট্রিক লক করা। ছায়াটি জানালার দিকে এগোয়। জানালাটি বুলেট প্রুফ কাঁচ দিয়ে তৈরি। সে পকেট থেকে একটি ছোট্ট লেজার কাটার বের করে। নীল রঙের সূক্ষ্ম লেজার রশ্মি দিয়ে সে কাচের একটি গোল অংশ নিখুঁতভাবে কেটে ফেলে। পুরো কাজটি করতে তার সময় লাগে মাত্র 30 সেকেন্ড। কাটা অংশটি সাবধানে মেঝেতে নামিয়ে রেখে সে সেই ফাঁক গলে বাইরের অন্ধকারে বিলীন হয়ে যায়। ঘরে পড়ে থাকে কেবল এক দুর্নীতিগ্রস্ত বিজ্ঞানীর লাশ এবং একটি মৃত ল্যাপটপ। এই খুন কে করেছে আর কেন করেছে সেই রহস্যের কথা জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত না টেনে শুনতে থাকুন। দুপুর 12টা। দিল্লি ডিফেন্স মিনিস্ট্রির অধীনে থাকা সাইবার সিকিউরিটি সেলের কলকাতা ব্রাঞ্চ। তানিয়া তার ডেস্কে বসে কম্পিউটারের স্ক্রিনের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। তার পাশে এসে দাঁড়িয়েছে রিফাত। রিফাত তানিয়ার কলিগ এবং বর্তমান প্রেমিক। বেশ সুদর্শন, স্মার্ট এবং দামি ব্র্যান্ডের পোশাক পরা। রিফাত, তুমি কি গত 1 সপ্তাহের নিউজগুলো ফলো করেছো? কোন নিউজটার কথা বলছো তানিয়া? দেশের 3 জন হাই প্রোফাইল মানুষ গত 7 দিনে মারা গেছেন। হ্যাঁ পড়েছি, কিন্তু তাদের সবার তো হার্ট অ্যাটাক হয়েছিল, তাই না? মিডিয়াতে সেটাই বলা হয়েছে, কিন্তু আসল ঘটনা অন্য। আসল ঘটনা অন্য মানে? তুমি কি বলতে চাইছো? আজ সকালে ইন্টেলিজেন্স ব্যুরো থেকে একটা এনক্রিপ্টেড ফাইল এসেছে আমার কাছে। আইবি থেকে? ফাইলের নাম কি? ফাইলটার নাম প্রজেক্ট 0। প্রজেক্ট 0 নামটা তো আগে কখনো শুনিনি আমরা। কারণ একটা লেভেল ফাইল রেস্ট্রিক্টেড, আমাকে স্পেশাল অ্যাক্সেস দেওয়া হয়েছে ডিসক্রিপ্ট করার জন্য। তানিয়া কিবোর্ডে দ্রুত কিছু টাইপ করে এন্টার চাপে। স্ক্রিনে একটা লাল রঙের ওয়ার্নিং সাইন এসে তারপর একটা ফোল্ডার খুলে যায়। ভিতরে কি আছে তানিয়া? আইবি সন্দেহ করছে এই 3 জনের মৃত্যু স্বাভাবিক নয়। স্বাভাবিক নয় মানে? খুন? হ্যাঁ, গতরাতে দিল্লিতে ডক্টর কোরেশি নামে রিটায়ার্ড এক ডিফেন্স সায়েন্টিস্ট মারা গেছেন। কিন্তু ওনার তো ম্যাসিভ ক্যার্ডিয়াক অ্যারেস্ট বলা হলো রিপোর্টে। এটাই তো রহস্য। আইবির ফরেন্সিক টিম বলছে এটা কোনো কেমিক্যাল বা নার্ভ অ্যাটাক হতে পারে, যা শরীরে কোনো ট্রেস থেকে রাখে না। মাই গড, কিন্তু ওনাকে কেউ খুন করতে যাবে কেন? এটাই তো রহস্য। আইবির ফরেনসিক টিম বলেছে এটা কোনো কেমিক্যাল বা নার্ভ অ্যাটাক হতে পারে, যা শরীরের কোনো ট্রেস রাখে না। রিফাতের চোখের দৃষ্টি এক মুহূর্তের জন্য একটু বদলে যায়। একটা সূক্ষ্ম চতুরতা আর অস্বস্তি তার মুখে খেলে যায়। তবে সে দ্রুত নিজেকে সামলে নেয়। তা ক্লাউন্ট ব্যাকআপে কিছু পেলে? সেটাই তো আইবি বুঝতে পারছে না, আর এই কারণেই আমাকে ওনার ল্যাপটপের ক্লাউড ব্যাকআপ ট্রেস করতে বলা হয়েছে। আরে ধুর, ওসব আইবির মাথা খারাপ, হয়তো সত্যি হার্ট অ্যাটাক। তবে বুঝতে পারছো না রিফাত, 3 জন স্পেশাল ক্লিয়ারেন্স থাকা মানুষ 1 সপ্তাহে মারা গেছেন। হতে পারে, কিন্তু এখন এসব বাদ দাও তো। 1টা বেজে গেছে। তাতে কি হয়েছে, আমাকে কাজটা শেষ করতে হবে। লাঞ্চের সময় হয়েছে ম্যাডাম, চলো। নিচে নতুন একটা ইতালিয়ান রেস্তোরাঁ খুলেছে। আমার এখন একদম খাওয়ার মুড নেই রিফাত।
প্লিজ তানিয়া, সকাল থেকে তুমি স্ক্রিনের দিকে তাকিয়ে আছো, চোখ দুটো লাল হয়ে গেছে। রিফাত খুব মিষ্টি করে হেসে তানিয়ার হাত ধরে ল্যাপটপের স্ক্রিনটা অর্ধেক নামিয়ে নেয়। তানিয়া রিফাতের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। তুমি না বড্ড জেদি। আর তুমি বড্ড ওয়ার্কাহলিক। চলো এবার। আচ্ছা চলো, তবে আমি আধ ঘন্টার বেশি থাকবো না। তানিয়া তার ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ায়। রিফাত হাসি মুখে তাকে নিয়ে কেবিনের বাইরে পা বাড়ায়। তবে দরজা দিয়ে বের হওয়া ঠিক আগে রিফাত আর চোখে তানিয়ার অর্ধেক খোলা ল্যাপটপের স্ক্রিনটার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। এদিকে দুপুরের কড়া রোদ পেরিয়ে বিকেল 4টে বেজে গেছে। ফয়সালের মুদি দোকানের সামনের রাস্তাটা বেশ সরগরম। কিরে ফয়সাল, মহাজন আজ দোকানে বসেনি? না জব্বার ভাই, চাচা তো দোকানে বসে আছে। খুব ভালো কথা। তার চাঁদার টাকাটা রেডি করেছিস? কিসের চাঁদা? জব্বার এলাকার পরিচিত এবং কুখ্যাত মস্তান। গলায় মোটা শোনাচ্ছেন, মুখে পান আর পরনে একটা প্রিন্টেড শার্ট। তার পেছনে দুজন সাঙ্গপাঙ্গ দাঁড়িয়ে আছে। জব্বার কাউন্টারের ওপর জোরে একটা থাপ্পড় মারে। ন্যাকামি করিস না শালা, কাল বলে গেলাম না আজ এসে পাওনার টাকা নিয়ে যাব। কিন্তু ভাই, আমি তো মানে এই দোকানের মালিক নই। মালিক যেই হোক, আমাকে আমার টাকা দে। 5,000 টাকা বের কর। 5,000? গলায় তো 500 টাকাও নেই জব্বার ভাই। গাল্লায় নেই তো তোর চাচার সিন্দুক থেকে চুরি করে এনে দে। আমি পারবো না ভাই, আমাকে মাফ করে দিন। ফয়সাল হাত জোর করে কাঁপতে থাকে। জব্বার পান চিবোতে চিবোতে ফয়সালের কলার খপ করে চেপে ধরে। পারবি না মানে? জব্বারকে না বলার সাহস তোর কোথা থেকে হলো বে? ছাড়ুন ভাই, লাগছে আমার। গলা টিপে মেরে ফেলবো আজ তোকে। জব্বার হ্যাচকা টান মেরে ফয়সালকে কাউন্টারের পেছন থেকে একেবারে রাস্তার ধুলোর ওপর ছুঁড়ে ফেলে দেয়। ফয়সাল ছিটকে পড়ে একটা ময়লার স্তূপের পাশে। তার চশমাটা খুলে বেশ কিছুটা দূরে পড়ে যায়। ভাই, মারবেন না আমাকে। শালা তোতলা কোথাকার, টাকা না দিলে আজ তোর দোকানে আমি জ্বালিয়ে দেব। না, দয়া করুন। জব্বার এগিয়ে গিয়ে ফয়সালের পেটে সজোরে একটা লাথি কষায়। ফয়সাল ব্যথায় কুঁকড়ে যায় এবং হাউমাউ করে কেঁদে ওঠে। রাস্তার কিছু লোক দাঁড়িয়ে মজা দেখছে, কিন্তু কেউ জব্বারকে বাধা দেওয়ার সাহস করছে না। জব্বার ভাই, পা ধরছি আপনার, আমাকে আর মারবেন না। পা ছাড় আমার, নোংরা কোথাকার। ফয়সাল মাটিতে পড়ে থাকা অবস্থাতেই জব্বারের পা জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তে রাস্তার সিগন্যালে একটা সাদা রঙের সেডান গাড়ি এসে দাঁড়ায়। গাড়ির পেছনের সিটে বসে আছে তানিয়া। অফিস থেকে বাড়ি ফিরছিল সে। রাস্তায় কিসের এত জ্যাম ড্রাইভার? ম্যাডাম, জব্বার ভাই মনে হয় কাউকে পেটাচ্ছে। এই বস্তি এলাকায় লোকগুলো সারা জীবন এরকম অসভ্যই থেকে গেল। তানিয়া জানলার কাচ নামিয়ে বিরক্তি নিয়ে বাইরে তাকায়। সে দেখতে পায় ধুলোয় মাখামাখি হয়ে একজন মানুষ এক গুন্ডার পা জড়িয়ে ধরে কাঁদছে। পর মুহূর্তে সে লোকটার মুখটা চিনতে পারে। ফয়সাল, ইডিয়েটটা এখানেও সিন ক্রিয়েট করছে। ম্যাডাম, ও তো আপনারে ভাই, গাড়িটা কি সাইড করব? কিন্তু ম্যাডাম। একদম না। যে ছেলে নিজের কোনো আত্মসম্মান নেই, রাস্তায় পড়ে মার খায় আর অন্যের পা ধরে কাঁদে, তার পরিচয় দিতে আমার ঘেন্না হয়। কিন্তু ম্যাডাম। আমি যা বলছি তাই করো। জানালার কাঁচ তুলে দাও আর গাড়ি ঘোরাও এখান থেকে। তানিয়া চরম ঘৃণায় জানলার কাঁচটা উঠিয়ে দেয়। সিগন্যাল সবুজ হতে গাড়িটা ফয়সালের পাশ কাটিয়ে দ্রুত বেরিয়ে যায়। জব্বার আরেকটা লাথি মেরে তার দলবল নিয়ে চলে যায়। কাল সকালে টাকা না পেলে তোর ঠ্যাং আমি ভেঙে দেব বলে দিলাম। ভিড়টা আস্তে আস্তে পাতলা হয়ে যায়। ফয়সাল একা রাস্তায় ধুলোয় পড়ে আছে। তার শার্টের বেশ কয়েক জায়গা ছিঁড়ে গেছে। কনুই থেকে রক্ত ঝরছে। সে খুব ধীর গতিতে মাটি থেকে উঠে বসে। চশমাটা কোথায় গেল? সে হাতড়ে হাতড়ে রাস্তার পাশ থেকে নিজের চশমাটা তুলে নেয়। শার্টের কোণ দিয়ে চশমার কাঁচটা মোছে। তারপর চশমাটা চোখে পড়ে সে যখন মাথা সোজা করে দাঁড়ায়, তখন তার শারীরিক ভাষা পুরোপুরি অন্যরকম।
ফয়সালের পিঠ আর তার সামান্যতম বাঁকানো নেই, তার ঠোঁটের কোণে আর কোনো ভয়ের চিহ্ন নেই। চশমার পুরো কাচের আড়ালে থাকা চোখ দুটো এখন বরফের মতন শীতল এবং ভয়ানক শান্ত। তার সেই কাচুমচু রূপটা যেন মুহূর্তের মধ্যেই একটা অদৃশ্য খোলসের মতন খসে পড়েছে। সে পকেট থেকে তার সাধারণ একটা কিপ্যাড মোবাইল বের করে। ফ্লাইট কয়টায়? ফয়সাল ফোনে কথা বলছে। তার গলায় কোনো তোতলামি নেই, কণ্ঠস্বর অত্যন্ত গম্ভীর, স্পষ্ট এবং কমান্ডিং। ফোনের ওপাশে অজানা কণ্ঠ বলে, সন্ধ্যা 6:30টায় শিফট হচ্ছে দমদম থেকে। আমি আসছি। টার্গেটের লাস্ট লোকেশন কোথায়? মুম্বাইয়ের তাজ প্যালেস হোটেলের রুফটপ। রাতে 11টায় মিটিং ফিক্স হয়েছে। গুড, প্রিপেয়ার দ্য গিয়ার। ফয়সাল ফোনটা কেটে পকেটে রাখে। সে ধুলোমাখা শরীর নেই, অত্যন্ত স্বাভাবিক পায়ে দোকানের দিকে এগিয়ে যায়। একটু আগে ঘটে যাওয়া অপমান বা মারধরের কোনো প্রভাবই যেন তার মধ্যে নেই। বিকেলের আলো ফুরিয়ে সন্ধ্যার অন্ধকার নামে কলকাতায়। ফয়সাল নিজের দোকানের ঝাঁপ বন্ধ করে সেই অন্ধকারেই এয়ারপোর্টের দিকে রওনা দেয়। রাত 10টার মধ্যেই দমদম থেকে ছেড়ে যাওয়া ডোমেস্টিক ফ্লাইটটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি এয়ারপোর্টে ল্যান্ড করে। বাণিজ্যনগরী মুম্বাই তখন আলোয় ঝলমল করেছে। রাত ঠিক 11টা। মুম্বাইয়ের একটি বিলাসবহুল 5 স্টার হোটেলের রুফটপ রেস্তোরাঁ। সমুদ্রের দিক থেকে ঠান্ডা হাওয়া বইছে। রেস্তোরাঁর একদম কোণের একটি প্রাইভেট টেবিলে বসে আছে দুজন মানুষ। একজন ভারতের করাফট আর্মি অফিসার কর্নেল হুদা এবং অন্যজন একজন বিদেশি স্পাই স্মিথ। সব কিছু ঠিকঠাক আছে তো মিস্টার? আমার দিক থেকে সব ক্লিয়ার কর্নেল, আপনার দিকটা বলুন। আমাদের হাতে আর বেশি সময় নেই। আমি জানি প্রজেক্ট জিরোর ডেটাবেসের কি খবর। পাসওয়ার্ডটা এখন আমাদের কাছে আছে। বাকি দুজনের কি হলো? তারা মারা গেছে, তবে মরার আগে তারা নিউক্লিয়ারের ওপেনের লাস্ট কোঅর্ডিনেটেড গুলো আমার সিকিউর সার্ভারে ট্রান্সফার করে দিয়ে গেছে। কর্নেল হুদা তার পকেট থেকে একটা ফোল্ড করা ম্যাপ বের করে টেবিলের ওপর বিছিয়ে দেয়। ম্যাপটিতে ভারতের নর্দার্ন বর্ডারের কিছু সেন্সিটিভ পাহাড়ি রেঞ্জ লাল কালি দিয়ে মার্ক করা। ফ্যান্টাস্টিক। এই 3টে পাহাড়ের ভেতরেই তাহলে আপনাদের দেশের আসল খেলনাগুলো লুকোনো আছে? হ্যাঁ, একদম ডিপ আন্ডারগ্রাউন্ড বহিষ্কারে। কিন্তু ডেটা আমি ট্রান্সফার করব তখনই যখন আমার সুইস অ্যাকাউন্টে বাকি $10 মিলিয়ন ক্রেডিট হবে। আপনি চিন্তা করবেন না কর্নেল, আমাদের সিন্ডিকেট কোথায় খেলাপ করে না। কাল সকালের মধ্যেই টাকা পৌঁছে যাবে। টাকাটা কনফার্ম হলেই আমি ডেটা রিলিজ করে দিব। অ্যান্ড দেন বুম, আপনাদের ডিফেন্স সিস্টেম কিছু বোঝার আগে আমাদের এয়ার স্ট্রাইক ওই পাহাড়গুলো ধুলো মিশিয়ে দেবে। কর্নেল হুদা একটা কুৎসিত হাসি হাসে। ঠিক এই সময়ে একজন ওয়েটার একটা ট্রে হাতে তাদের টেবিলের কাছে আসে। ওয়েটারের পরনে হোটেলের নির্দিষ্ট ইউনিফর্ম, চোখে কোনো চশমা নেই। এক্সকিউজ মি স্যার, আপনাদের কমপ্লিমেন্টারি ওয়াইন? আরে হ্যাঁ, ভালো, আজ তো সেলিব্রেশনের দিন। ইয়েস, টু আওয়ার সাকসেস। ওয়েটার খুব শান্তভাবে দুটো ক্রিস্টালের গ্লাসে দামি রেড ওয়াইন ঢেলে দেয়। তার হাত এতটুকু কাঁপছে না। সে বোতলটা টেবিলে রেখে সামান্য মাথা নুইয়ে সেখান থেকে সরে যায়। চিয়ার্স মিস্টার। চিয়ার্স কর্নেল। দুজনেই গ্লাসে চুমুক দেয়। ওয়েটার তখন তাদের টেবিল থেকে বেশ কিছুটা দূরে একটা পিলারের আড়ালে গিয়ে দাঁড়িয়েছে। সে তার হাতের ঘড়ির দিকে তাকায়। ওয়েনের টেস্টটা একটু অদ্ভুত লাগছে না? হ্যাঁ, একটু তেতো। ঠিক 10 সেকেন্ড পর স্মিথ হঠাৎ তার গলা চেপে ধরে। তার চোখ বড় বড় হয়ে যায়। কর্নেল, আমি আমার শ্বাস নিতে। কি কি হচ্ছে এটা? কর্নেল হুদা চেয়ার ছেড়ে ওঠার চেষ্টা করে, কিন্তু তার পা টলে যায়। তার মনে হচ্ছে কেউ যেন তার ফুসফুসটা ভেতর থেকে খামচে ধরেছে। গ্লাসের ওয়াইনের সাথে মেশানো ছিল এক বিশেষ ধরনের কেমিক্যাল, যা শরীরে প্রবেশ করার পর রক্তে মিশে যায় এবং অক্সিজেনের প্রবাহ পুরোপুরি বন্ধ করে দেয়। কয়েক ঘন্টার মধ্যে এই কেমিক্যাল বাতাসে উড়ে যায়। ফরেন্সিক রিপোর্টে শুধু হার্ট অ্যাটাক ধরা পড়ে। হেল্প সামবাডি। স্মিথ তোরে লুটিয়ে পড়ে। তার মুখ দিয়ে
গ্যাজলা বেরোতে শুরু করে। কর্নেল হুদাও টেবিল উল্টে মাটিতে পড়ে যায়। তার শরীর কয়েকবার খিঁচুনি দিয়ে স্থির হয়ে যায়। রেস্তোরাঁর অন্য কোণ থেকে মানুষের চিৎকারের আওয়াজ আসতে শুরু করে। টার্গেট নিউট্রালাইজ। পিলারের আড়ালে দাঁড়িয়ে থাকা ওয়েটার বিড়বিড় করে কথাটা বলে। সে তার মুখের ওপর হাত রাখে। তার কানের পাশ থেকে চামড়ার মতন একটা পাতলা স্তর সে টান দিয়ে খুলে ফেলে। এটা একটা অত্যন্ত উন্নত প্রযুক্তির সিলিকন মাস্ক। মাস্কটা খুলে পকেটে রাখতেই অন্ধকারে ওয়েটারের আসল মুখটা স্পষ্ট হয়ে ওঠে। সে আর কেউ নয়, ফয়সাল। তার চোখে সেই একই হিমশীতল শূন্যতা। সে তার শার্টের হাতা সামান্য গোটাতেই কবজিতে একটি বিশেষ আর্মি ট্যাটু জ্বলজ্বল করে ওঠে, একটি ঈগল যার নখে একটা খুলি ধরা। ফয়সাল ফিরেও তাকায় না। সে শান্ত পায়ে স্টাফদের জন্য তৈরি এক্সিট ডোর দিয়ে রাতের অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। পরের দিন চৌধুরী ভিলায় আজ উৎসবের আমেজ। তানিয়ার জন্মদিন উপলক্ষে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে। ড্রয়িং রুমটা বেলুন আর ফুল দিয়ে সাজানো। তানিয়া একটা চমৎকার লাল গ্রাউন পরেছে। তাকে একদম রাজকন্যার মতোই লাগছে। তানিয়া, তোর সব গেস্টরা কি এসে গেছে? হ্যাঁ আন্টি, প্রায় সবাই চলে এসেছে। শুধু আমার অফিসের কয়েকজন বাকি আছে। তাড়াতাড়ি কেক কাটার ব্যবস্থা কর, রাত 8টা বেজে গেল। রিফাত আসুক, তারপর কাটবো। পার্টির সব ব্যবস্থা ঠিকই আছে, কিন্তু এই আপদটাকে কোথায় গেল? কার কথা বলছো? ফয়সাল, আমি ওকে বলেছিলাম গেস্টদের জুস সার্ভ করতে। সে এখন কোথায় লুকিয়ে আছে? আঙ্কেল, তুমি আবার ওকে এই পার্টিতে কাজ করতে বলছো? কি করব মা, বাইরের লোক আনলে তো টাকা লাগবে, ও তো মাংনাই খাটে। কিন্তু ওর যা অবস্থা, একটা ছেঁড়া জামা পরে আমার হাই প্রোফাইল বন্ধুদের সামনে ঘুরঘুর করবে, এটা আমি একদম সহ্য করতে পারবো না। ঠিক সেই মুহূর্তে ফয়সাল একটা ট্রেতে কয়েক গ্লাস জুস নিয়ে ড্রয়িং রুমে ঢোকে। তার পরনে আগের মতো সেই বিবর্ণ শার্ট এবং মোটা চশমা। সে মাথা নিচু করে কাঁপা কাঁপা হাতে এক কোণায় দাঁড়িয়ে থাকে। হ্যাপি বার্থডে গার্জিয়াস। রিফাত, তুমি এসেছো? রিফাত একটা বড় বুকেট নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে। তানিয়া আনন্দে দৌড়ে গিয়ে ফুলটা নেয়। ড্রয়িং রুমের সবাই তাদের দিকে তাকিয়ে হাসতে থাকে। তোমার জন্য শুধু ফুল নয়, আরও একটা স্পেশাল সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? রিফাত সবার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। সে পকেট থেকে একটা লাল মখমলের বক্স বের করে খোলে। ভেতরে একটা ঝকঝকে হীরের আংটি। তানিয়া, তুমি কি সারা জীবনের জন্য আমার হতে চাও? উইল ইউ ম্যারি মি? ও মাই গড, ইয়েস রিফাত, ইয়েস। তানিয়ার চোখে খুশির জল। রিফাত তার আঙুলে আংটিটা পরিয়ে দেয়। পুরো ঘর হাততালিতে ফেটে পড়ে। আফজাল এবং সালমাও বেশ খুশি। দারুণ ছেলে এই রিফাত, আমাদের তানিয়ার একদম যোগ্য। ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা ফয়সালের দিকে কেউ ফিরেও তাকায় না। তার চোখের দৃষ্টিতে কোনো আবেগ বোঝা যায় না। সে শুধু ট্রে হাতে নীরবে দাঁড়িয়ে থাকে। এই ফয়সাল, তুই ওখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? যা সবাইকে জুস দে। দিচ্ছি চাচি। ফয়সাল ট্রে হাতে ধীর পায়ে এগোয়। সে অতিথিদের দিকে জুস বাড়িয়ে দিতে থাকে। তানিয়া এবং রিফাত তখন একপাশে দাঁড়িয়ে গল্প করছিল। আমি তো বিশ্বাসই করতে পারছি না রিফাত। তানিয়া পেছন ফিরে দেখে ফয়সাল ট্রে হাতে দাঁড়িয়ে আছে। তানিয়া চরম বিরক্তি নিয়ে তার দিকে তাকায়। তুই এখানে কেন এসেছিস ফয়সাল? তোকে না আমি বারণ করেছিলাম আমার বন্ধুদের সামনে আসতে? চাচি বলল জুস দিতে, তাই আমি। তোর ওই জঘন্য তোতলামি বন্ধ কর, দে জুসটা দে। তানিয়া হাত বাড়ায় জুস নেওয়ার জন্য। ফয়সালও কাঁপা কাঁপা হাতে এক গ্লাস জুস এগিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে রিফাত একটা বাঁকা হাসি এসে ইচ্ছে করে তার ডান পাটা ফয়সালের পায়ের কাছে এগিয়ে দেয়। ফয়সাল হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ে যায়। তার হাতের ট্রেটা ছিটকে যায় এবং গ্লাসের পুরো লাল রঙের জুসটা তানিয়ার দামি গাউনের ওপর পড়ে। হোয়াট দ্য হেল? সরি তানিয়া, আমি ইচ্ছে করে করিনি। তুই ইচ্ছে করে করিসনি, তুই একটা অপদার্থ, একটা ব্লাইন্ড ব্যাট। তানিয়া ক্ষোভে ফেটে পড়ে।
পুরো পার্টি নিস্তব্ধ হয়ে যায়। সবাই ফয়সালের দিকে তাকিয়ে হাসাহাসি করতে থাকে। কি হলো ধানিয়া, তুমি চিৎকার করছিস কেন? দেখো আঙ্কেল, এই লুজারটা আমার পুরো ড্রেসটা নষ্ট করে দিল। হারামজাদা, তোকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না। চাচা, আমি পড়ে গেছিলাম। শাট আপ ফয়সাল, তুই পড়ে যাসনি, তুই জন্ম থেকে একটা ফেলিওর। তানিয়া রাগে কাঁপতে থাকে। সে এগিয়ে গিয়ে ফয়সালের গালে সজোরে একটা থাপ্পড় মারে। থাপ্পড়ের শব্দে পুরো ঘর আরো নিস্তব্ধ হয়ে যায়। ছোটবেলা থেকে তোকে দেখে আসছি, তোর মতো পরগাছা আর একটাও নেই। জাস্ট গেট আউট ফ্রম মাই হেয়ার। তোর মুখ আমি আর দেখতে চাই না। তানিয়া, আমাকে মাফ করে দাও। আমি বললাম বেরিয়ে যা আমার সামনে থেকে। তোর মতো একজন ভিখারির আমার বাড়ির ত্রিসীমানায় থাকার কোনো যোগ্যতা নেই। ফয়সাল আর কোনো কথা বলে না। সে মাথা নিচু করে মেঝেতে পড়ে থাকা কাঁচের টুকরোগুলো কুড়োতে শুরু করে। তার আঙুল কেটে সামান্য রক্ত বেরোয়, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ফেলে রাখা ওগুলো, তুই যা চোখের সামনে থেকে। কাল সকালে তোর ব্যবস্থা আমি করছি। আমি যাচ্ছি চাচা। ফয়সাল ভাঙা কাজগুলো হাতে নিয়ে সবার হাসি মুখ আর তাচ্ছিল্য দৃষ্টি উপেক্ষা করে তোতলাতে তোতলাতে ড্রয়িং রুম থেকে বেরিয়ে যায়। সে বাড়ির বাইরে এসে নিজের দোকানের পেছনের অন্ধকার গোডাউনের দিকে পা বাড়ায়। রাত 2টো বেজে গেছে। বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। মেঘের গর্জনে চারপাশ কেঁপে কেঁপে উঠছে। ফয়সালের অন্ধকার গোডাউনে কোনো আলো নেই। ফয়সাল গোডাউনের মেঝেতে চুপচাপ বসে আছে। তার শরীর ভিজে গেছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখ থেকে সেই মোটা চশমাটা খুলে পাশে থাকা একটা বস্তার উপর ছুঁড়ে মারে। ফয়সাল গোডাউনের এক কোণে থাকা একটা ময়লা কার্পেট সরায়। কার্পেটের নিচে সিমেন্টের মেঝেতে একটা ছোট্ট ধাতব স্কোয়ার শেপের প্যানেল। সে প্যানেলটার ওপর আঙুল রাখতেই একটা সবুজ আলো জ্বলে ওঠে। এটা একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। কম্পিউটার থেকে ভয়েস আসে। ফিঙ্গারপ্রিন্ট অ্যাকসেপ্ট, প্লিজ ভেরিফাই আইডিস। ফয়সাল নিচু হয়ে প্যানেলের দিকে তাকায়। একটা লেজার বিম তার চোখের মনি স্ক্যান করে। আইডেন্টি কনফার্ম, ওয়েলকাম শিপ। মেঝের একটা অংশ কোনো আওয়াজ ছাড়াই হাইড্রোলিক গেটের মতো নিচে নেমে যায়। নিচে একটা উজ্জ্বল আলোকিত আন্ডারগ্রাউন্ড সিঁড়ি। ফয়সাল সিঁড়িতে নিচে নামতে শুরু করে। এই আন্ডারগ্রাউন্ড বাংকারটি একটি হাইটেক কমান্ডো সেন্টারের মতো। চারিদিকে সারি সারি সার্ভার, স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম এবং দেওয়াল জুড়ে অত্যাধুনিক স্নাইপার ও কমব্যাট উইপন সাজানো। ফয়সালের বডি ল্যাঙ্গুয়েজ এখন পুরোপুরি বদলে গেছে। তার মেরুদণ্ড একদম সোজা, পেশিগুলো টান টান। সে তার ভিজে যাওয়া ছেঁড়া শার্টটা খুলে ফেলে। তার পেশিবহুল পিঠে এবং বুকে বেশ কয়েকটা পুরনো বুলেটের দাগ আর কাটার চিহ্ন স্পষ্ট। ফয়সাল একটা কালো রঙের টেকটিক্যাল টি শার্ট গায়ে গলিয়ে নেয়। সে সেন্ট্রাল মনিটরের সামনের চেয়ারটায় বসে কিবোর্ডে কিছু টাইপ করে। স্ক্রিনে ভারতের একটি বড় ম্যাপ ভেসে ওঠে। ম্যাপের ওপর 3টে লাল ডট ব্লিঙ্ক করছে। স্ক্রিনের একপাশে একটা ফাইলে বড় বড় করে লেখা টপ সিক্রেট নিউক্লিয়ার উইপন আরসানা লোকেশন অনলি নোন টু 3 পার্সোনাল। 2টো ডট অলরেডি অফলাইন, ডক্টর কোরসি আর কর্নেল হুদা। শুধু একটা আর বাকি। ফয়সাল নিজের মনে এই কথা বলে। তার কণ্ঠস্বর অত্যন্ত গম্ভীর এবং হিসেবি, কোনো তোতলামি নেই। টার্গেট নাম্বার 3, আমাকে তার কাছে পৌঁছাতেই হবে যে করেই হোক। এদিকে রাত 3টে সময় নতুন দিল্লিতে ইন্টেলিজেন্স ব্যুরোর হেডকোয়ার্টারে চরম ব্যস্ততা। একটা সাউন্ডপ্রুফ মিটিং রুমে 4 জন হাই র্যাঙ্কিং অফিসার বসে আছেন। জেন্টলম্যান, আমাদের হাতে সময় খুব কম। মেজর জেনারেল তারিক, যিনি নিউক্লিয়ার কোডের একজন প্রধান রক্ষক, টেবিলের মাথায় বসে আছেন। তার মুখে চিন্তার ভাঁজ। স্যার, ডক্টর কোরেসি আর কর্নেল হুদা দুজনেই মারা গেছেন। আইবি বলেছে এগুলো সাধারণ মৃত্যু নয়। অবশ্যই সাধারণ মৃত্যু নয়, তারা খুন হয়েছেন। এবং সবচেয়ে ভয়ের কথা হলো আমাদের নিউক্লিয়ার ওয়েপনের লাস্ট লোকেশন এই 2 জনের কাছে ছিল। তার মানে কি শত্রুপক্ষ লোকেশন জেনে গেছে? সম্ভাবনা খুব বেশি। তারা ডেটাটা বিক্রি করার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই কেউ একজন তাদের এক এক করে শেষ করে দিচ্ছে। কিন্তু কে মেরেছে তাদের?
আমরা তো কোনো অর্ডার দিইনি। এই খুনগুলো এত নিখুঁত, কোনো ফরেন্সিক টেস্ট নেই। এটা কোনো সাধারণ কিলারের কাজ হতে পারে না। তাহলে কি এটা লেভেল -9 স্পেশাল ফোর্সের কাজ? আমারও তাই সন্দেহ হচ্ছে, কিন্তু আমাদের ইন্টেলিজেন্স বলছে বর্তমানে দেশে আমাদের কোনো লেভেল অপারেটিভ নেই, সবাই ফরেন মিশনে আছে। তাহলে এই শ্যাডো কিলারটা কি? সে কি আমাদের পক্ষে কাজ করছে নাকি অন্য কোনো দেশের স্পাই? আমি জানি না, তবে সে যেই হোক, সে আমাদের সিস্টেমের ভেতরের খবর জানে। আমাদের তাকে খুঁজে বের করতে হবে, তার আগে যে সে 3 নম্বর টার্গেটকে মেরে ফেলে। জেনারেল তারিফ একটা দীর্ঘশ্বাস ফেলেন। পুরো রুম নিস্তব্ধ। অন্যদিকে ফয়সাল তার বাংকারে বসে 3 নম্বর লাল ডটটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখের দৃষ্টিতে ফুটে উঠছে এক ভয়ঙ্কর সংকল্প। শিকারি এবার তার শেষ শিকারের জন্য প্রস্তুত। পরের দিন সকাল 9টা। তানিয়া তার গাড়িতে করে সাইবার সেলের অফিসের দিকে যাচ্ছে। রিফাত তার পাশেই বসে আছে। কলকাতার রাস্তায় সকালের ট্রাফিক জ্যাম বেশ বিরক্তিকর। রিফাত, কাল রাতে তুমি আমাকে ওইভাবে সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি। সারপ্রাইজটা কি তোমার পছন্দ হয়নি ডার্লিং? পছন্দ হয়নি মানে? আমি তো এখনো ঘোরের মধ্যে আছি। আংটিটা খুব সুন্দর। তোমার খুশিটাই তো আমার কাছে সব, তানিয়া। কিন্তু আঙ্কেল আন্টিও যে এত সহজে রাজি হয়ে যাবে সেটা আমি আশা করিনি। আঙ্কেল তো আমাকে আগে থেকেই পছন্দ করেন, আর আমি তো তোমার যোগ্য হওয়ারই চেষ্টা করছি। তা ঠিক, তবে কাল রাতে ফয়সালটা যা সিন ক্রিয়েট করলো না, আমার পুরো মুডটাই স্পয়েল করে দিয়েছে। আরে বাদ দাও তো ওই ইডিয়েটটার কথা। ও একটা মেন্টাল কেস। ওর কথায় কান দিলে কি চলে? আমার তো মাঝে মাঝে মনে হয় ওকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেই, কিন্তু আঙ্কেলের জন্য পারি না। তানিয়া বিরক্তি নিয়ে জানলার বাইরে তাকায়। ঠিক সেই মুহূর্তে রিফাত তার জ্যাকেটের পকেট থেকে একটা ছোট্ট চ্যাপ্টা কালো ডিভাইস বের করে। তোমার ল্যাপটপ ট্যাগটা তো আমার পায়ে লাগছে, তানিয়া। একটু সরিয়ে রাখো। হ্যাঁ, পেছনের সিটে রেখে দাও। রিফাত ব্যাগটা পেছনের সিটে রাখার অচিলায় খুব সন্তর্পণে তার হাতের সেই কালো ডিভাইসটা তানিয়ার আইডি কার্ডের ওপর একবার ঘষে নেয়। ডিভাইসটাতে একটা সবুজ আলো জ্বলে ওঠে। আজ কিন্তু অফিসে তোমার খুব প্রেশার, তাই না? হ্যাঁ, ওই প্রজেক্ট জিরোর ফাইলটা নিয়ে আইবি চাপ দিচ্ছে। আজ আমাকে মেইন সার্ভারে ঢুকে লাস্ট কিছু ফায়ারওয়াল চেক করতে হবে। মেইন সার্ভার? তার মানে তো লেভেল 5 ক্লিয়ারেন্স লাগবে। অফকোর্স, আর সেই ক্লিয়ারেন্স শুধু আমার আইডি কার্ডে আছে, তাই তো এত রেসপন্সিবিলিটি। রিফাত একটা বাঁকা হাসি হাসে। সে তানিয়ার আইডি কার্ডের সমস্ত ডেটা তার হিডেন স্ক্যানারে কপি করে নিয়েছে। রিফাত আসলে তানিয়ার প্রেমিক নয়, সে শত্রুপক্ষের একজন অত্যন্ত ধূর্ত স্পাই। তুমি এত টেনশন করো না, আমি তো তোমার সাথে আছি। জানি, তুমি না থাকলে যে আমি কি করতাম। গাড়িটা সাইবার সেলের বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ায়। তানিয়া এবং রিফাত গাড়ি থেকে নেমে অফিসের ভেতরে ঢুকে যায়। দুপুর 12টা। রোদের তেজ বেশ কড়া। ফয়সাল তার মুদি দোকানে বসে একটা পুরনো খবরের কাগজ দিয়ে মাছি দাঁড়াচ্ছে। তার পরনে সে একই বিবর্ণ শার্ট এবং চোখে পুরু কাচের চশমা। কিরে ফয়সাল, টাকা রেডি আছে তো? জব্বার ভাই, আমি তো টাকা জোগাড় করতে পারিনি। জব্বার তার দলবল নিয়ে দোকানের সামনে এসে দাঁড়ায়। ফয়সাল কাঁপতে কাঁপতে কাউন্টারের পেছনে গুটিয়ে যায়। কি বললি? টাকা জোগাড় করিসনি? কাল তোকে কি বলেছিলাম মনে নেই? ভাই, আমাকে আর একটা সময় দিন, আমি মহাজনের পা ধরে টাকা নিয়ে আসবো। তোর মহাজনের নিকুচি করি, আজ তোর দোকান আমি ভাঙবই। জব্বর একটা লাঠি নিয়ে কাউন্টারের কাচের বয়ামগুলোতে বাড়ি মারতে শুরু করে। কাঁচ ভেঙে বিস্কুট আর লজেন্স রাস্তায় ছড়িয়ে পড়ে। ফয়সাল হাউমাউ করে কেঁদে ওঠে। ভাই মাফ করে দিন, গরিবের পেটে লাথি মারবেন না। ঠিক সেই সময় একটা গাড়ি এসে দোকানের সামনে থামে। গাড়ি থেকে রিফাত নামে। সে তানিয়ার সাথে দেখা করতে চৌধুরী ভিলায় এসেছে। এই কি হচ্ছে এখানে? তোরা কারা রে? আপনি কে দাদা?
আমরা এলাকার লোক, ওর কাছে পাওনা আছে তাই নিতে এসেছি। পাওনা আছে তো পরে নিবি, দেখছিস না ভদ্রলোকের বাড়ির সামনে সিন ক্রিয়েট করছিস, যা এখান থেকে। রিফাতের দাপট দেখে জব্বার আর কিছু বলার সাহস পায় না। সে তার দলবল নিয়ে বিড়বিড় করতে করতে চলে যায়। কিরে ফয়সাল, আবার মার খাচ্ছিলি? তোর তো দেখছি মার না খেলে ভাত হজম হয় না। আপনি বাঁচালেন রিফাত ভাই, ওরা আমাকে মেরে ফেলতো। তোকে মেরে ফেললেও পৃথিবীর কোনো ক্ষতি হতো না। যাই হোক, আমাকে একটা ভালো লাইটার দে তো। দিচ্ছি ভাই। ফয়সাল কাঁপা কাঁপা হাতে কাউন্টারের ড্রয়ার থেকে একটা লাইটার বের করে রিফাতের দিকে এগিয়ে দেয়। কত দাম এটার? 20 টাকা। রিফাত পকেট থেকে একটা 50 টাকার নোট বের করে তাচ্ছিল্যের সাথে ফয়সালের মুখের ওপর ছুঁড়ে মারে। নে রাখ, আর বাকিটা দিয়ে তোর ওই ফাটা চশমার কাজটা ঠিক করিস, ভিখারি কোথাকার। আচ্ছা ভাই। টাকাটা কাউন্টারের ওপর থেকে ছিটকে রিফাতের পায়ের কাছে রাস্তায় পড়ে যায়। ফয়সাল কাউন্টার থেকে বেরিয়ে আসে টাকাটা কুড়ানোর জন্য। তাড়াতাড়ি তোল, আমার জুতো নোংরা করে দিস না আবার। যাচ্ছি ভাই। ফয়সাল হাঁটু করে বসে রিফাতের জুতোর কাছে মাথা নোয়। তার হাতটা যখন টাকার দিকে এগোচ্ছে, ঠিক তখন তার ডান হাতের আংটি থেকে একটা সুতোর মতন সূক্ষ্ম কালো বস্তু বেরিয়ে আসে। ফয়সালের আঙ্গুলের ক্ষিপ্রতা অকল্পনীয়। সে টাকাটা তোলার অছিলায় মাত্র 2 সেকেন্ডের মধ্যে সে মাইক্রো টাকারটা রিফাতের দামি চামড়ার জুতোর শোলের ভাঁজে নিখুঁতভাবে আটকে দেয়। রিফাত টেরও পায় না। ধন্যবাদ রিফাত ভাই। ধুত্তরি, তোর মুখ দেখলেও আমার দিনটা খারাপ যায়। রিফাত বিরক্তি নিয়ে চৌধুরী ভিলার গেটের দিকে এগিয়ে যায়। ফয়সাল ধুলো মাখা হাতে 50 টাকার নোটটা নিয়ে ধীরে ধীরে ফয়সালের মুখের বোকাশোকা ভাবটা মুছে যায়। তার ঠোঁটের কোণে একটি হিমশীতল শিকারী হাসি ফুটে ওঠে। সে পকেট থেকে তার সাধারণ মোবাইলটা বের করে। ট্রেকার অ্যাক্টিভেটেড, টার্গেট নাম্বার 3 ইজ অনলাইন। ফয়সাল খুব নিচু গলায় কথাটা বলে। তার কণ্ঠস্বর এখন একজন কমান্ডারের মতন দৃঢ়। সে আবার দোকানে গিয়ে বসে এবং ভাঙা কাজগুলো কুড়াতে শুরু করে। কেউ বুঝতেও পারে না যে এই হতদরিদ্র মার খাওয়া দোকানদার ছেলেটি আসলে কি ভয়ঙ্কর খেলা খেলছে। সেদিন রাত 10টায় দিল্লির আইবি হেডকোয়ার্টারের একটি অন্ধকার অ্যানালাইসিস রুমে তানিয়া এবং আইবি চিফ রাঘবন বসে আছেন। বড় একটা স্ক্রিনে বিভিন্ন রাস্তা সিসিটিভি ফুটেজ চলছে। তানিয়ার চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। অফিসার তানিয়া, তুমি কি ডাক্তার কেরোসির বাড়ির আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করেছো? ইয়েস স্যার, কিন্তু বাড়ির একদম কাছের কোনো ক্যামেরায় কিছু ধরা পড়েনি। মনে হচ্ছে কিলার আসার আগেই সব জ্যাম করে দিয়েছিল। তাহলে কি আমরা কোনো ডিলি পাবো না? স্যার, আমি বাড়ির 2 কিলোমিটার দূরের একটা ট্রাফিক সিগন্যালের ফুটেজ পেয়েছি। রাত 3:45 ফুটেজ। প্লে করো ওটা। তানিয়া কিবোর্ডে কমান্ড দেয়। স্ক্রিনে একটা ঝাপসা সাদা কালো ফুটেজ চলতে শুরু করে। দেখা যায় একটি কালো হুডি পরা ছায়ামূর্তি খুব দ্রুত পায়ে সিগন্যাল পার হয়ে যাচ্ছে। পজ করো, জুম করো লোকটার উপর। করছি স্যার। তানিয়া ফুটেজটা পজ করে হুডি পরা লোকটির দিকে এক্সট্রিম জুম করে। লোকটির মুখ দেখা যাচ্ছে না, কারণ সে মাথা নিচু করে হাঁটছিল। কিন্তু হুডির পেছনের দিকে একটা অদ্ভুত লোগো স্পষ্ট হয়ে ওঠে। ওই লোগোটা কিসের? কোনো বিশেষ কোম্পানির? ও মাই গড। তানিয়া লোগোটা দেখে চমকে ওঠে। তার চোখের পাতা স্থির হয়ে যায়। কি হলো তানিয়া, তুমি এই লোগোটা চেনো? স্যার, এটা একটা লিমিটেড এডিশন উইন্টার জ্যাকেটের লোগো। গত বছর আমি সুইজারল্যান্ড থেকে কিনেছিলাম। হোয়াট? তার মানে এই কিলার তোমার পরিচিত কেউ? ইম্পসিবল স্যার। কেন ইম্পসিবল? তোমার জ্যাকেটে ওই কিলারের গায়ের লোগো কি করে? স্যার, এই জ্যাকেটটা একটু ছিঁড়ে গেছিল বলে আমি গত পরশুদিন আমার বাড়ির এক চাকরের মতো কাজ করা কাজিনকে দিয়ে দিয়েছিলাম। তার মানে তোমার সেই কাজিনি কি এই শ্যাডো কিলার? তানিয়া এবার একটা শব্দ করে তাচ্ছিলের হাসি হেসে ওঠে। যে আইবি চিফ একটা খুব বড় জোকস বলেছেন।
স্যার, আপনি যদি ওকে একবার দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার ধারণাটা কতটা হাস্যকর। কেন? সে কি পঙ্গু? পঙ্গুর থেকেও অধম স্যার। একটা আস্ত ভীতু আর গর্ধব। সে ঠিক মতো কথাও বলতে পারে না, সারাদিন তোতলায়। কিন্তু এই জ্যাকেট? আর স্যার, সে একটা তেলা পাকাও মারতে পারে না। আর মানুষ খুন তো দূরের কথা, কাল সকালেই তো পাড়ার এক গুন্ডার কাছে মার খেয়ে রাস্তায় পড়ে হাউমাউ করে কাঁদছিল। হতে পারে এটা তার ছদ্মবেশ। স্যার প্লিজ, আমি ওকে ছোটবেলা থেকে চিনি। ও জন্ম থেকে একটা লুজার। ওর ওই মুরগির মতো কলিজা নিয়ে সে ডক্টর কেরেসির মতো একজন হাই প্রোফাইল লোককে খুন করবে, আর এত নিখুঁতভাবে। জাস্ট ইম্পসিবল। তানিয়ার গলার স্বরে এক চরম ওভার কনফিডেন্স আর অবহেলা মিশেছিল। আইবি চিফও তানিয়ার এই আত্মবিশ্বাসের কাছে হার মানবে। তাহলে নিশ্চয়ই সে ওই জ্যাকেটটা কাউকে বিক্রি করে দিয়েছে বা কেউ তার থেকে চুরি করেছে। একদম তাই স্যার। ওই অপধাতুটাকে নিয়ে ইনভেস্টিগেট করে শুধু আমাদের সময় নষ্ট হবে। তানিয়ার এই অহংকার আর অবহেলায় ফয়সালকে আইবির রাডার থেকে পুরোপুরি বাঁচিয়ে দেয়। সে বুঝতে পারে না যে তার ওই অপদার্থ কাজিনটি এখন দেশের সবচেয়ে বড় সিক্রেট মিশনের একমাত্র চালিকা শক্তি। রাত গভীর হতে থাকে, শহরের কোলাহল কমে আসে, তবে দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ কর্তাদের চোখে ঘুম নেই। অন্যদিকে মেজর জেনারেল তারিক একটি অজানা লোকেশনে তার সিক্রেট বাংকারে বসে আছেন। তার পার্সোনাল এবং হাইলি এনক্রিপ্টেড স্যাটেলাইট ফোনটা বেজে ওঠে। হ্যালো, কে বলছেন? জেনারেল, টার্গেট 4 আইডেন্টিফাইড। ফোনের ওপাশ থেকে একটা ভয়েস মডিউলেটর ব্যবহার করা যান্ত্রিক এবং গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে। এই কণ্ঠস্বর শুনে জেনারেল তারিক ঘামতে ঘামতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়েন। টার্গেট 4? কিন্তু আমাদের লিস্টে তো শুধু 3 জন ছিল। 3 জন ডেটা চুরি করেছিল, কিন্তু সেই ডেটা যার কাছে যাচ্ছিল সে হলো টার্গেট 4 এবং সে আমাদের খুব কাছেই আছে। আমাদের কাছে মানে? সে কি সিস্টেম হ্যাক করার চেষ্টা করছে? হি ইজ ভেরি ক্লোজ টু ইয়োর সিস্টেম। সে ডিফেন্স মিনিস্টার মেন সার্ভারে ঢোকার জন্য আইডি কার্ড কপি করেছে। জেনারেল তারিক তার কপালের ঘাম মোছেন। তিনি স্যালুট করার ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়ান। আন্ডারস্টুড চিফ, আমরা এক্ষুনি লকডাউন প্রোটোকল ইনিশিয়াল করছি। কোনো লকডাউন নয়, তাকে সার্ভার পর্যন্ত আসতে দিন। আমি তাকে রেডি হ্যান্ডেড ধরব। আপনার কভার কি ঠিক আছে? ইয়েস চিফ, একদম ইন্টার কাছে। গুড, ওভার অ্যান্ড আউট। জেনারেল তারিক ফোনটা রেখে একটা দীর্ঘশ্বাস ফেলেন। তিনি জানেন যতক্ষণ এই শ্যাডো কিলার বা তার চিফ মিশনে আছেন ততক্ষণ দেশের কোনো ক্ষতি হতে পারে না। এদিকে ফয়সালের অন্ধকার গোডাউনে নীল আলো জ্বলজ্বল করছে। ফয়সাল তার স্যাটেলাইট ফোনটি কান থেকে নামিয়ে ডেস্কে রাখে। তার সামনের বড় মনিটরে ভারতের ম্যাপের ওপর একটা সবুজ ডট ক্লিক করছে। এটা সেই ট্র্যাকার যা সে দুপুরে রিফাতের জুতোর সোলে লাগিয়েছিল। ট্র্যাকারটা এখন সাইবার সেলের অফিসের কাছাকাছি একটা লোকেশন দেখাচ্ছে। খেলার শেষ সালে তুমি এসে গেছো রিফাত। ফয়সাল নিজের মনে খুব শান্ত গলায় কথাটা বলে। সে তার টেবিলের ড্রয়ারটা টেনে খোলে। ড্রয়ারের ভেতর থেকে একটা স্পেশাল কার্বন ফাইবার কম্ব্যাট নাইফ বের করে। নাইফটার ধার এতই সূক্ষ্ম যে আলো পড়লে জিলিক দেয়। টেবিলের এক কোণে তার সেই মোটা ফ্রেমের চশমাটা পড়ে আছে, যার একটা কাজ ফাটা। ফয়সাল সেদিকে একবার তাকায়। আর মাত্র কয়েক ঘন্টা, তারপর এই চশমা, এই ততলামি, এই অবহেলা সব কিছুর হিসাব চুকিয়ে দেব। ফয়সাল কম্ব্যাট নাইফটা নিজের প্র্যাকটিক্যাল শুটের বেল্টের সাথে আটকে নেয়। তার পেশিবহুল শরীরে এখন কোনো দুর্বলতা নেই। অবহেলিত, তোতলা আর অপমানিত ছেলেটির মুখে ফুটে ওঠে এক হিমশীতল, সাইকোপ্যাথিক অথচ তীব্র দেশপ্রেমিক হাসি। সে তার হাইটেক কমান্ডো সেন্টার থেকে ধীর পায়ে বেরিয়ে আসে। বাইরে রাতের কলকাতার আকাশে তখন মেঘ ডাকছে। শিকারী তার চূড়ান্ত শিকারের জন্য পুরোপুরি প্রস্তুত। রাতের কলকাতা এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে আছে। শহরের বেশিরভাগ মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ডিফেন্স মিনিস্টার সাইবার সিকিউরিটি সেলের ভেতর কাজ চলছে। রাত 1টার কাঠা ছুঁই ছুঁই। পুরো ফ্লোর একদম ফাঁকা, শুধু তানিয়ার আর রিফাতের কেবিনে আলো জ্বলছে। আমার ঘাড় আর পিঠ প্রচণ্ড ব্যথা করছে রিফাত। আর একটুখানি কাজ বাকি তানিয়া, তুমি বরং একটু কফি খেয়ে নাও। হ্যাঁ, কফি না খেলে আমি আর চোখ খুলে রাখতে পারবো না। তুমি খাবে? না ডার্লিং, আমার একদম ঘুম পাচ্ছে না।
পাশে আছো বলেই আমি এত প্রেশার নিতে পারছি রিফাত। আমি তো সারা জীবন এভাবেই তোমার খেয়াল রাখতে চাই। আমি কফিটা বানিয়ে আনছি, তুমি আমার সিস্টেমটা একটু খেয়াল রেখো। তুমি নিশ্চিন্তে যাও, আমি দেখছি। তানিয়া নিজের চেয়ার ছেড়ে করিডোরের শেষ মাথায় থাকা কফি মেশিনের দিকে হেঁটে যায়। রিফাত আর চোখে একবার তানিয়ার যাওয়ার পথের দিকে তাকায়। এই তো সুযোগ। রিফাত বিড়বিড় করে ওঠে। সে দ্রুত নিজের পকেট থেকে সকালে স্ক্যান করা সেই কালো ডিভাইসটা বের করে। তানিয়ার কম্পিউটারের ইউএসবি পোর্টে ডিভাইসটা ঢুকিয়ে দেয় সে। ফাওয়ারওয়াল বাইপাস হতে আর মাত্র 40 সেকেন্ড। রিফাতের আঙুল কিবোর্ডের ওপর ঝড়ের বেগে চলতে থাকে। তার কপালের শিরাগুলো টানটান হয়ে উঠেছে। স্ক্রিনে একের পর এক সবুজ রঙের কোড নিচে নামছে। রিফাত, কফি মেশিনে তো চিনি শেষ হয়ে গেছে। তানিয়া কফির মগ হাতে নিয়ে কেবিনের দরজার কাছে এসে দাঁড়ায়। সে রিফাতের মনিটরের দিকে তাকিয়ে হঠাৎ থমকে যায়। রিফাত, তুমি আমার সিস্টেমে কি করছো? কিছু না তানিয়া, তোমার সিস্টেমটা একটু হ্যাং করছিল। মিথ্যে কথা বলো না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি প্রজেক্ট জিরোর মেইন সার্ভার ফায়ারওয়াল বাইপাস হচ্ছে। তানিয়া কফির মগটা টেবিলের ওপর সজোরে নামিয়ে রাখে। তার চোখে চরম অবিশ্বাস আর আতঙ্ক। রিফাত, তুমি ডিফেন্সের লেভেল 5 সিকিউরিটিতে কি করছো? এটা তো রেস্ট্রিক্টেড এরিয়া। আমি শুধু তোমাকে সাহায্য করার চেষ্টা করছিলাম তানিয়া। সাহায্য? তুমি আমার আইডি কার্ড হ্যাক করছো? তুমি ডেটা ট্রান্সফার করছো? রিফাত খুব শান্তভাবে তার ঘোরানো চেয়ারটা নিয়ে তানিয়ার দিকে ঘোরে। তার চোখে আর প্রেমিকের সে মায়া বা স্নিগ্ধতা নেই। সেখানে এখন এক ঠান্ডা খুনি দৃষ্টি জ্বলজ্বল করছে। সরি ডার্লিং, তুমি খুব ভালো সাইবার এক্সপার্ট, কিন্তু মানুষ চিন্তা তোমার খুব ভুল। তার মানে তুমি আমাদের দেশের সাথে বেইমানি করছো? বেইমানি? আমি তো আমার নিজের দেশের কাজ করছি। তুমি একজন স্পাই। তানিয়া চিৎকার করে ওঠে এবং ইমার্জেন্সি অ্যালার্মের বোতাম চাপার জন্য নিজের ড্রেসকে হাত বাড়ায়। কিন্তু রিফাত তার থেকেও বেশি ক্ষিপ্র। বেশি চালাকি করো না তানিয়া। কিছু বোঝার আগে রিফাত তার পকেট থেকে একটি হাই ভোল্টেজ ট্রিজার বের করে তানিয়ার ঘাড়ের কাছে ঠেকিয়ে বোতাম চেপে দেয়। আহ! প্রচণ্ড বৈদ্যুতিক শকে তানিয়ার শরীর ধনুকের মতন বেঁকে যায়। সে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লোরের ওপর লুটিয়ে পড়ে। তার শরীর পুরোপুরি অবশ হয়ে গেছে। পেশিগুলো কাঁপছে, কিন্তু তার চোখ দুটো খোলা। তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না তানিয়া। রিফাত হাসতে হাসতে তানিয়ার নিথর শরীরের পাশে এসে বসে। সে তানিয়ার চুলের মুঠি ধরে তার মুখটা সামান্য ওপরে তোলে। ভারতের নিউক্লিয়ার ওয়েপনগুলোর লাস্ট লোকেশনটা আমার খুব দরকার ছিল, আর সেই জন্যই তোমার সাথে এত প্রেমের নাটক করতে হলো। তো তুমি শেষ রক্ষা করতে পারবে না। আমি অলরেডি পেয়ে গেছি ডার্লিং, আর মাত্র 3 মিনিট, তারপরে এই ডেটা চলে যাবে ডার্ক ওয়েবের আমাদের সিন্ডিকেটের কাছে। না। আর কাল সকালেই তোমাদের ওই পাহাড়ি রেঞ্জে পড়বে আমাদের দেশের মিসাইল। তোমাদের ওই অহংকারী জেনারেলরা কিছু করতে পারবে না। রিফাত তানিয়ার মাথাটা ফ্লোরে ঠুকে দিয়ে আবার নিজের চেয়ারে গিয়ে বসে। সে স্ক্রিনের দিকে তাকিয়ে ডেটা ট্রান্সফারের পার্সেন্টেজ দেখতে থাকে। তানিয়া ঝাপসা চোখে ফ্লোরে পড়ে থেকে অসহায়ভাবে সব দেখছে। এদিকে ঠিক এই একই সময়ে সাইবার সেল থেকে কয়েক কিলোমিটার দূরে মাটির নিচে ফয়সালের গোপন দুনিয়ায় এক অন্যরকম প্রস্তুতি চলছে। ফয়সালের আন্ডারগ্রাউন্ড বাংকারে এখন আর সেই নীল আলো নেই। পুরো ঘর জুড়ে লাল ইমার্জেন্সি লাইট জ্বলছে আর নিভছে। রিফাত সার্ভার রুমে ঢুকে গেছি। ট্রেকার এক্সট্রাক্ট লোকেশন দেখাচ্ছি। ফয়সাল বড় স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। স্ক্রিনের সাইবার সেলে লোকেশনটা একটা লাল বিন্দুর মতো ক্লিক করছে। ফয়সাল জানে তার পাতা ফাঁদে রিফাত পুরোপুরি পা দিয়েছে। এবার হিসাব মেটানোর সময়। ফয়সাল তার গায়ে সেই পুরনো বিবর্ণ চেক শার্টটা এক টানে ছিঁড়ে শরীর থেকে আলাদা করে ফেলে। তার পেশিবহুল শরীরে অনেকগুলো বুলেটের দাগ আর গভীর ক্ষতের চিহ্ন স্পষ্ট। বাঁ কাঁধের কাছে একটা পুরনো পোড়া দাগও রয়েছে। সে একটা কালো রঙের ট্যাকটিক্যাল কমব্যাক স্যুট পরে নেয়। স্যুটের ফাইবারগুলো পুরোপুরি বুলেট প্রুফ। এরপর সে তার বুকে স্ট্রাপ
করে নেয় একটি অত্যাধুনিক গ্লক 19 পিস্তল। কার্বন ফাইবার গ্লাভসটা কোথায় রাখলাম? সে ড্রয়ার খুলে কালো রঙের গ্লাভস দুরা 2 হাতে শক্ত করে পরে নেয়। এরপর সে তার সেই মোটা ফ্রেমের চশমাটা টেবিলের ওপর রেখে দেয়। ফয়সালের চোখে এখন আর সেই ভীতু কাচুমাচু দৃষ্টি নেই। চোখের মনি এখন জ্বলন্ত অঙ্গারের মতন। সে তার কমান্ডো সেন্টারের মাইক্রোফোনের সুইচটা অন করে। জেনারেল তারিক, আমাকে শুনতে পাচ্ছেন? লাউড অ্যান্ড ক্লিয়ার চিফ। যেটা ট্রান্সফার শুরু হয়ে গেছে। আমরা কি সার্ভার শাটডাউন করব? একদম না। সার্ভার শাটডাউন করলে ও অ্যালার্ট হয়ে অন্য কোনো পথ খুঁজবে। কিন্তু চিফ, আর মাত্র 2 মিনিট বাকি। আমি পৌঁছে গেছি। ইন্টারসেপশন শুরু করছি। আমি কি ব্যাকআপ টিম পাঠাবো? আমার কোনো ব্যাকআপ লাগে না জেনারেল। আপনি শুধু আইবিকে স্ট্যান্ড বাই রাখুন আর সাইবার সেলের বিল্ডিংয়ের সব কটা এক্সিট ব্লক করে দিন। একটা মাছিও যেন বেরোতে না পারে। ইয়েস চিফ, গুড লাক। ফয়সাল মাইক্রোফোন অফ করে দেয়। সে নিজের মুখের ওপর একটা কালো রঙের ট্যাকটিক্যাল মাস্ক টেনে নেয়। এরপর বাংকারের গোপন সুড়ঙ্গ দিয়ে সে রাতের অন্ধকারের ভেতরে মিশে যায়। রাত তখন 1:15। সাইবার সেলের লম্বা করিডোর একদম জনশূন্য। ডেটা ট্রান্সফার 100% কমপ্লিট। রিফাত একটা শয়তানি হাসি হাসে। সেই সিস্টেম থেকে ছোট্ট একটা পেন ড্রাইভ খুলে নিয়ে নিজের পকেটে রাখে। বিদায় তানিয়া, ভালো থেকো। তানিয়া আধো চেতন অবস্থায় ফ্লোরে পড়ে আছে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। রিফাত তাকে একবার তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে কেবিন থেকে বেরিয়ে করিডোরের দিকে পা বাড়ায়। লিফট দিয়ে নামাই সেফ হবে। রিফাত লিফটের দিকে এগোতে থাকে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে পুরো বিল্ডিংয়ের পাওয়ার অফ হয়ে যায়। ঘুটঘুটে অন্ধকার নেমে আসে চারদিকে। কি হলো হঠাৎ করে? জেনারেটর অন হচ্ছে না কেন? কয়েক সেকেন্ড পর এমার্জেন্সি রেড লাইটগুলো জ্বলতে শুরু করে। লাল আলোয় লম্বা করিডোরটাকে একটা ভীতকর সুড়ঙ্গের মতোই দেখাচ্ছে। সামথিং ইজ রং। আমাকে এখান থেকে বেরোতে হবে। রিফাত তার জ্যাকেটের পকেট থেকে একটি সাইলেন্সার লাগানো পিস্তল বের করে। সে 2 হাতে পিস্তলটা ধরে খুব সতর্ক পায়ে সিঁড়ির দিকে এগোতে থাকে। কে ওখানে? রিফাতের মনে হয় মাথার উপর কিছু একটা নড়ে উঠল। সে পিস্তলটা উপরের দিকে তাক করে। হঠাৎ ছাদের ফল সিলিং সজোরে ভেঙে পড়ে। সে ভাঙা সিলিংয়ের ভেতর দিয়ে একটি কালো ছায়া সরাসরি রিফাতের সামনের ফ্লোরের ওপর লাফিয়ে পড়ে। ল্যান্ডিংয়ের কোনো আওয়াজই হয় না। ভাই। রিফাত সাথে সাথে ট্রিগার চাপে। পিস্তল থেকে খুব সামান্য আওয়াজ করে 2টো গুলি বেরিয়ে যায়। কিন্তু ছায়াটি আনুমানিক ক্ষিপ্রতায় মাথাটা ডান দিকে হেলিয়ে গুলি দুটো ডজ করে। কোনো ফালতু কথা বা ডায়লগ নেই। চরম নিখুঁত এবং প্রফেশনাল ক্লোজ কোয়ার্টার কমব্যাট শুরু হয়। রিফাত তৃতীয় গুলি করার আগেই ফয়সাল তার বাঁ হাত দিয়ে রিফাতের পিস্তল ধরা কবজিটা খপ করে চেপে ধরে। একটা প্রচণ্ড মোচড় দিতেই হাড় ভাঙার মটমট আওয়াজ হয়। রিফাতের হাত থেকে পিস্তলটা ছিটকে দূরে পড়ে যায়। সে যন্ত্রণায় চিৎকার করার আগেই ফয়সাল তার ডান হাতের 2 আঙুল দিয়ে রিফাতের বুকের ডান দিকের একটি বিশেষ নার্ভে বিদ্যুৎ গতিতে পাঞ্চ করে। আউ! এই সূক্ষ্ম নার্ভ পাঞ্চের ফলে রিফাতের ফুসফুসে সমস্ত বাতাস এক ধাক্কায় বেরিয়ে যায়। সে আর কোনো শব্দ করতে পারে না। তার চোখ উল্টে যায় এবং সে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে। ডেটা আমার দেশে চুরি করে তুমি বেঁচে ফিরবে? এত সহজ নয় রিফাত। ফয়সাল খুব নিচু হিমশীতল গলায় কথাটা বলে। সে রিফাতের পকেটে হাত ঢুকিয়ে সে কালো পেন ড্রাইভটা বের করে নেয়। গেম ওভার। ফয়সাল পেন ড্রাইভটা ফ্লোরের ওপর ফেলে তার ভারী মিলিটারি বুট দিয়ে পিষে টুকরো টুকরো করে দেয়। নিউক্লিয়ার কোঅর্ডিনেট চিরতরে নষ্ট হয়ে যায়। কে তুমি? তানিয়া ঘাড় ঘুরিয়ে ঝাপসা চোখে করিডোরের দিকে তাকানোর চেষ্টা করে। তার শরীর এখনো অবশ। লাল এমার্জেন্সি আলোয় সে দেখতে পায় একটা কালো মুখোশ পরা লোক রিফাতকে ফ্লোরে ফেলে রেখেছে। লোকটা যখন পেন ড্রাইভটা ভাঙার জন্য নিচু হয় তখন তার ট্যাকটিক্যাল শুটের হাতা সামান্য সরে যায়। তানিয়ার চোখ লোকটির কবজির একটু ওপরের দিকে আটকে যায়। ওই দাগটা? তানিয়া স্পষ্ট দেখতে পায় লোকটির হাতে একটা অদ্ভুত পোড়া দাগ রয়েছে। ঠিক একই রকম একটা পোড়া দাগ ফয়সালের হাতেও আছে। ছোটবেলায় ফয়সাল তানিয়াকে আগুন থেকে বাঁচাতে গিয়ে নিজের হাত পুড়িয়ে ফেলেছিল। ফয়সাল? তানিয়ার অবচেতন মন যেন চিৎকার করে উঠছে।
কিন্তু তার অহংকারী মন সেটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। যে ছেলেটা সকালে রাস্তায় মার খেয়ে কাঁদছিল, সে এই ভয়ঙ্কর কমান্ডো হতে পারে না। ফয়সাল তানিয়ার দিকে ফিরে তাকায় না। সে রিফাতের কলার ধরে তাকে এক ধাক্কায় ফ্লোরে ফেলে দেয়। রিফাত পুরোপুরি জ্ঞান হারিয়েছে। জেনারেল, আপনাদের উপহার করিডোরে পড়ে আছে, এসে নিয়ে যান। ফয়সাল তার কলার মাইকে খুব সংক্ষেপে নির্দেশ দেয়। এরপর সে করিডোরের শেষ প্রান্তে থাকা বড় কাঁচের জানালার দিকে দৌড়ে যায়। সে কোনো আওয়াজ ছাড়াই জানালার কাঁচটা খুলে ফেলে। বাইরে তখনও রাতের অন্ধকার আর ঝিরঝিরে বৃষ্টি। ফয়সাল জানালার কার্নিশে দাঁড়িয়ে 1 সেকেন্ডের জন্য পেছন ফিরে তানিয়ার দিকে তাকায়। তার চোখে কোনো অভিযোগ নেই, শুধু একটা নীরব বিদায়। পর মুহূর্তেই ফয়সাল সেই অন্ধকার আর বৃষ্টির মধ্যে পুরোপুরি মিলিয়ে যায়। তানিয়া তার ঝাপসা দৃষ্টি নিয়ে ফ্লোরে পড়ে থাকে, আর তার মস্তিষ্কে কেবল একটি প্রশ্নই ঘুরপাক খেতে থাকে, এই ছায়ামূর্তি আসলে কে? পরের দিন সকাল 8টা, আইবি হেডকোয়ার্টারের একটি হাই সিকিউরিটি ইন্টারোগেশন রুম। ঘরের মাঝখানে লোহার চেয়ারে রিফাতকে শক্ত করে বাঁধা হয়েছে। তার মুখে কালশিটে দাগ, চোখ দুটো লাল। ঘরের এক পাশের দেওয়ালটি 1 ওয়ে মিরর দিয়ে তৈরি। কাচের ওপাশে অবজারভেশন রুমে দাঁড়িয়ে আছে তানিয়া এবং আইবি চিফ রাঘবন। চিফ, রিফাত কিছু বলেছে? না তানিয়া, সে পুরো পাথর হয়ে আছে, কাল রাত থেকে একটা কথাও বলেনি। আমি ভাবতেই পারছি না স্যার, এই লোকটা এত বড় একটা গদ্দার। আমি ওকে বিশ্বাস করেছিলাম, ভালোবাসতাম। স্পাইদের কোনো ইমোশন থাকে না তানিয়া, ওরা শুধু মেশিন বোঝে। তুমি ওর একটা পারফেক্ট টার্গেট ছিলে। তানিয়ার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। নিজের বোকামি আর প্রেমিকের এমন ভয়ঙ্কর দেশদ্রোহী রূপে সে পুরোপুরি বিপর্যস্ত। তার মনে হচ্ছে সে যেন একটা ঘোরের মধ্যে আছে। কাল রাতে যদি ব্ল্যাক কমান্ডোটা না আসতো, তবে আজ আমাদের দেশের কয়েকটা শহর হয়তো ধুলোয় মিশে যেত। আমি নিজেও এই শ্যাডো অপারেটিভের পরিচয় জানি না। ঠিক সেই মুহূর্তে অবজারভেশন রুমের দরজা খুলে যায়। ঘরে প্রবেশ করেন মেজর জেনারেল তারিক। তার মুখে একটা গম্ভীর এবং তৃপ্তির ছাপ। তানিয়া এবং আইবি চিফ সাথে সাথে সোজা হয়ে স্যালুট করে। জয় হিন্দ জেনারেল স্যার। জয় হিন্দ। রিফাতের কন্ডিশন কি? ও মুখ খুলছে না স্যার, আমরা 3rd ডিগ্রি দেওয়ার পারমিশন চাইছি। দরকার নেই, ওর মুখ থেকে যা জানার সেটা আমাদের চিফ অপারেটিভ আগে বের করে নিয়েছে। জেনারেল স্যার, কি বাঁচালো কাল রাতে আমাদের? আর এই শ্যাডো অপারেটিভ কে, যাকে আমি কাল দেখলাম? যিনি বাঁচিয়েছেন তিনি শুধু একজন সাধারণ অপারেটিভ নন তানিয়া। তাহলে তিনি কে স্যার? তিনি আমাদের ব্ল্যাক অফ ইউনিটের চিফ কমান্ডিং অফিসার। দেশের সবচেয়ে বড় নিউক্লিয়ার সিকিউরিটির দায়িত্ব শুধু তারই কাঁধে। চিফ কমান্ডিং অফিসার? কিন্তু আমি তো জানতাম এই পজিশনে এখন কেউ নেই। তিনি সব সময় ছায়াতেই থাকেন এবং এই মুহূর্তে তিনি ভেতরে আসছেন। জেনারেল তারিক দরজার দিকে ইশারা করেন। অবজারভেশন রুমের ভারী দরজাটা আবার খোলে। ভারী মিলিটারি বুটের শব্দ পুরো ঘরে গমগম করে ওঠে। ঘরে প্রবেশ করে একজন দীর্ঘদেহী মেরুদণ্ড সোজা, চোখে মুখে তীক্ষ্ণ কাঠিন্য নিয়ে এক অফিসার। তার পরনে স্পেশাল ফোর্সের কালো ইউনিফর্ম, কাঁধে পদমর্যাদার ব্যাজ জ্বলজ্বল করছে, মাথায় একটা কালো ব্যারেট ক্যাপ। ওহ মাই গড! তানিয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়। তার মনে হচ্ছে কেউ যেন তার বুকে একটা হাতুড়ি দিয়ে বাড়ি মেরেছে। তার শ্বাস আটকে যায়। এ ফয়সাল? হ্যাঁ, ফয়সাল। সেই তোতলা ভীতু লুজার ফয়সাল। কিন্তু আজ তার হাঁটার ভঙ্গি, তার চোখের চাহনি, তার চওড়া কাঁধ, সবকিছু একজন ভয়ঙ্কর এবং কমান্ডের মতো। তার মধ্যে সেই কাঁচুমাচু মেরুদণ্ডহীন ভাবের লেশমাত্র নেই। তার চোখে এখন কোনো মোটা চশমাও নেই। ফয়সাল, তুই? তানিয়া অস্পষ্ট স্বরে প্রায় কাঁপা কাঁপা গলায় কথাটা বলে। সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। ফয়সাল খুব শান্তভাবে তানিয়ার দিকে ঘোরে। অফিসার তানিয়া, ডিউটি আওয়ার্সে সুপিরিয়র অফিসারকে নাম ধরে ডাকা মিলিটারি রুলসের বাইরে। ফয়সালের গলা ভরাট, গম্ভীর এবং একদম স্পষ্ট। সেখানে তোতলামির কোনো চিহ্ন নেই। তানিয়া এই কথা শুনে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সে এক পা পিছিয়ে যায়। সুপিরিয়র অফিসার? তুই, আই মিন আপনি? জেনারেল, ইন্টারকমটা অন করুন।
ইয়েস চিফ। ফয়সাল কাচের ওপাশে ইন্টারোগেশন রুমে বসে থাকা রিফাতের দিকে তাকায়। জেনারেল তারিক ইন্টারকমের সুইচ অন করেন যাতে রিফাতও ফয়সালের কথা শুনতে পায়। রিফাত, আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ। তোমার সিন্ডিকেট শেষ আর তোমার গেমও ওভার। তুমি তুমি তো সেই রাস্তার ভিখারিটা। রিফাত কাচের দিকে তাকিয়ে ফয়সালকে দেখে চমকে ওঠে। তার মুখে চরম অবিশ্বাসের ছাপ। হ্যাঁ, সেই ভিখারি যা জুতার কাছে তুমি 50 টাকা ছুঁড়ে মেরেছিলে, আর সেই সুযোগে আমি তোমার জুতার সোলে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম। ট্র্যাকার? তুই কাল দুপুরে ওর জুতোয় ট্র্যাকার লাগিয়েছিলি? হ্যাঁ তানিয়া, কারণ আমি জানতাম ও তোমার কাছে আসছে। কিন্তু কিন্তু তুই তো একটা মুদির দোকান চালাস, তুই তো ঠিকমতো কথাও বলতে পারিস না। এটা এটা কি করে হচ্ছে সব? তানিয়ার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ফয়সাল তানিয়ার চোখের দিকে সোজাসুজি তাকায়। সে দৃষ্টিতে এক প্রবল আত্মবিশ্বাস আর প্রফেশনালিজম। ভারতের নিউক্লিয়ার ওয়েপেনের লাস্ট লোকেশন 3 জনের কাছে ছিল। একজন সায়েন্টিস্ট, একজন আর্মি অফিসার এবং একজন স্পেশাল এজেন্ট। হ্যাঁ, এই 3 জনই তো মারা গেছে। আমাদের ইন্টেলিজেন্স খবর পায় যে শত্রুপক্ষ জেনে গেছে এই 3 জনের কাছেই কোড আছে। শত্রুরা আমাদের চারপাশে চর বসিয়েছিল যাতে এই ডেটাটা হাতানো যায়। তার মানে ডাক্তার ক্যারোসি আর কর্নেলি হুদা? হ্যাঁ, তারা দেশের সাথে গাদ্দারি করেছিল, টাকার লোভে শত্রুদের কাছে লোকেশন বিক্রি করার চেষ্টা করছিল। তাহলে ওদেরকে কে মেরেছে? আমি। ফয়সাল কথাটা এত শান্তভাবে বলে যে তানিয়া শিউরে ওঠে। আমি যদি আমার চিফ অফিসারের আইডেন্টিটি নিয়ে এদের খুঁজতে যেতাম, তবে শত্রুরা সতর্ক হয়ে যেত এবং ওয়েপেনগুলোর লোকেশন লিক হয়ে যেত। আর তুই এর ছদ্মবেশ নিয়েছিলি? হ্যাঁ, আমাকে এমন একটা ছদ্মবেশ নিতে হয়েছিল যেটার দিকে কেউ ফিরেও তাকাবে না। একটা ব্যর্থ ভীতু মুদি দোকানদার। ফয়সাল এবার এক পা এগিয়ে আসে তানিয়ার দিকে। তার চোখের দৃষ্টি এখন আরো তীক্ষ্ণ। তোমার আর তোমার পরিবারের চরম অবহেলা, ঘৃণা আর গালাগালি ছিল আমার সবচেয়ে বড় সিকিউরিটি শিল্ড। ফয়সাল, আমি তোমরা আমাকে যত অপমান করেছো, আমার কভার তত স্ট্রং হয়েছে। কেউ কল্পনাও করেনি যে চাচার বকুনি খেয়ে গোডাউনে পড়ে থাকা ছেলেটা রাতে সেখান থেকেই স্যাটেলাইট ট্রেকিং করে দেশের গাদ্দারদের এক এক করে শেষ করছে। তার মানে কাল জন্মদিনের পার্টিতে তুই ইচ্ছে করে জুস ফেলেছিলি? না তানিয়া, রিফাত ইচ্ছে করে আমাকে ফেলে দিয়েছিল, আর তুমি আমাকে সবার সামনে থাপ্পড় মেরে বের করে দিয়েছিলে। তানিয়া চোখ দিয়ে অঝরে জল পড়ছে। কাল রাতে সেই থাপ্পড়ের কথা মনে করে তার নিজের হাতটা এখন অবশ হয়ে আসছে। রিফাত ছিল এই সিন্ডিকেটের লাস্ট লোক। আমি তাকে ধরতে তোমার ল্যাপটপ আর আইডেন্টিটি ব্যবহার করতে দিয়েছিলাম যাতে সে নিজে সার্ভার পর্যন্ত যায়। তুই সব জানতিস? তুই জানতিস রিফাত আমাকে ইউজ করছে? আমি একজন সোলজার তানিয়া। ইমোশনের জায়গা আমার ডিকশনারিতে নেই। দেশের সিকিউরিটি সবার আগে। দেশের স্বার্থে ফয়সাল ইচ্ছে করে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে পরিবারের কাছে কুকুর হয়ে থেকেছে, শুধু শত্রুর চোখে ফাঁকি দেওয়ার জন্য। আমি তোকে কত অপমান করেছি, তোকে গর্ধব বলেছি, লুজার বলেছি, আর তুই আমাকে, আমার অফিসকে বাঁচালি। আমি শুধু আমার ডিউটি করেছি, অফিসার তানিয়া। তানিয়া আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে এবং 2 হাতে মুখ ঢেকে দুপুরে কেঁদে ওঠে। তার চরম অহংকার আর অবহেলার জবাব ফয়সাল এমনভাবে দিয়েছে যা সে সারা জীবনেও ভুলতে পারবে না। জেনারেল, রিফাতকে কাস্টাডিতে নিন। আমার মিশন এখানে কমপ্লিট। ইয়েস চিফ, আপনার চপার রেডি করা আছে। ফয়সাল তানিয়ার দিকে শেষবারের মতন তাকায়। তার চোখে কোনো অভিমান নেই, কোনো রাগও নেই, শুধু একটা নীরব প্রফেশনাল বিদায়ের ইশারা। সে ঘুরে দাঁড়ায় এবং ভারী বুটের শব্দ তুলে রুম থেকে বেরিয়ে যায়। তানিয়া ফ্লোরে বসে কাঁদতে থাকে। সে বুঝতে পারে সে আজ শুধু দেশের সবচেয়ে বড় হিরোকেই অবহেলা করেনি, সে এমন একজনকে হারিয়েছে যে ছায়ার মতো তাদের আগলে রেখেছিল, অথচ তার কোনো দাম তারা দেয়নি। আইবি হেডকোয়ার্টারের সেই হিমশীতল ঘর থেকে বেরিয়ে আসার পর
সকালে রোদ আরও কড়া হতে থাকে। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা। কলকাতার উপকণ্ঠে চৌধুরী ভিলার সামনের রাস্তায় রোজকার মতন ব্যস্ততা শুরু হয়েছে। ফয়সাল তার সেই পুরনো ছিঁড়ে যাওয়া চেক শার্ট আর মোটা ফ্রেমের চশমাটা পরে নিজের মুদি দোকানে এসে দাঁড়ায়। কাল রাতের ভাঙা কাজগুলো সে একটা ঝাড়ু দিয়ে এক জায়গায় জড়ো করছিল। হারামজাদা, তুই আবার এই বাড়িতে ঢুকেছিস? চৌধুরী ভিলার গেট খুলে চাচা আফজাল প্রায় ঝড়ের বেগে বেরিয়ে আসেন। তার পেছনে পেছনে চাচি সালমাও আসেন। আফজালের চোখ রাগে জ্বলছে। চাচা, আমি তো দোকান পরিষ্কার করছিলাম। চুপ একদম। কাল রাতে দোকান খোলা রাখিসনি কেন? আমার একটু শরীর খারাপ লাগছিল। তোর শরীর খারাপ? নবাবজাদা কোথাকার! আমার টাকায় খাবি আর কাজ করার সময় শরীর খারাপ? আফজাল রাগে কাঁপতে কাঁপতে দোকানের সামনে আসেন। রাস্তার কিছু লোক দাঁড়িয়ে মজা দেখতে শুরু করে। এলাকার সেই মাস্তান জব্বারও গলির মুখে দাঁড়িয়ে পান চিবোচ্ছিল আর হাসছিল। সকাল সকাল রাস্তায় দাঁড়িয়ে চেঁচিও না। চেঁচাবো না? কাল রাতে বাড়ির পার্টিতে জুস ফেলে তানিয়ার এত দামি ড্রেস নষ্ট করেছে, আর তারপর থেকে নিখোঁজ। চাচা, আমাকে আর একবার মাফ করে দিন। মাফের কোনো জায়গা নেই, আর তোকে আজই ঘাড় ধাক্কা দিয়ে বের করবো এই বাড়ি থেকে। আমি কোথায় যাব চাচা? যেখানে খুশি যা, রাস্তায় ভিক্ষা কর, আমার তাতে কিচ্ছু যায় আসে না। তুই একটা জঞ্জাল। জব্বার এবার হাসতে হাসতে সামনে এগিয়ে আসেন। ঠিক বলেছেন চৌধুরী সাহেব, এই বেটা একটা আস্ত ভীতু আর চোর। কাল আমার পা ধরে রাস্তায় কাঁদছিল। শুনেছিস? তোর মতো একটা বেহায়া কুকুরের জন্য পাড়ায় আমার সম্মান ডুবেছে। ফয়সাল মাথা নিচু করে কাঁপতে থাকে। তার চোখে সেই পুরনো অসহায়তা। ঠিক সেই মুহূর্তে দূর থেকে তীব্র সাইরেনের আওয়াজ ভেসে আসে। সাইরেনের শব্দটা ক্রমশ কাছে আসতে থাকে। গলির মুখে লোকজন ভয়ে সরে দাঁড়ায়। পরপর 4টে কালো রঙের মিলিটারি আর্মার্ড SUV এবং 2টো জিপ এসে চৌধুরী ভিলার একদম সামনে ব্রেক কষে থামে। এগুলো কি মিলিটারি কেন আমাদের গলিতে? আফজালের গলার স্বর হঠাৎ করেই শুকিয়ে যায়। সে ভয়ে কয়েক কদম পিছিয়ে যায়। জব্বারের মুখের হাসিও নিভে গেছে। জিপের দরজা খুলে যায়। 1 ডজন ব্ল্যাক কমান্ডো হাতে অত্যাধুনিক অ্যাসাল্ট রাইফেল নিয়ে নিমেষের মধ্যে রাস্তায় নেমে পজিশন নিয়ে নেয়। পুরো রাস্তা নিস্তব্ধ। মাঝখানে সবচেয়ে বড় SUV থেকে ধীর পায়ে নেমে আসেন স্বয়ং মেজর জেনারেল তারিক। তার বুকে মেডেল, চোখে রোদ চশমা। পুরো পাড়ার লোক, লোকাল মাস্তান জব্বার, আফজাল আর সালমা সবাই হাঁ করে তাকিয়ে আছে। অফিসার স্যার, আমরা তো কোনো অন্যায় করিনি। জেনারেল তারিক চাচার কথার কোনো উত্তর দেয় না। তিনি চাচার দিকে একবার কটমট করে তাকিয়ে সোজা ফয়সালের দোকানের দিকে হেঁটে যান। আফজাল ভয়ে আরও গুটিয়ে যায়। জেনারেল তারিক একেবারে ফয়সালের সামনে গিয়ে দাঁড়ান। তারপর তিনি তার বুট জোড়া ঠুকে অত্যন্ত স্মার্টলি একটা স্যালুট করেন ফয়সালকে। মিশন সাকসেসফুল। আপনার চপার রেডি। পুরো রাস্তা যেন বোমায় উড়ে যাওয়ার মতন স্তব্ধ হয়ে যায়। আফজালের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। জব্বারের মুখ থেকে পানির পিক মাটিতে পড়ে যায়। চিফ, আপনি কাকে সিলেক্ট করছেন স্যার? ফয়সাল কোনো কথাই বলে না। সে খুব শান্ত হাতে তার চোখে সেই ফাটা মোটা চশমাটা খুলে ফেলে। সে চশমাটা মাটিতে ছুঁড়ে মারে এবং নিজের ভারী মিলিটারি বুট দিয়ে সেটাকে সজোরে পিষে দেয়। কাঁচ ভাঙার কটমট শব্দে যেন আফজালের অহংকার ভেঙে চুরমার হয়ে যায়। ফয়সাল সোজা হয়ে দাঁড়ায়। তার মেরুদণ্ড এখন আর সামান্যতম বাঁকা নেই। তার বডি ল্যাঙ্গুয়েজ এক মুহূর্তের মধ্যে পুরোপুরি বদলে যায়। সে আর সেই হতদরিদ্র দোকানদার নেই। সে এখন দেশের সবচেয়ে ভয়ঙ্কর স্পেশাল ফোর্সের প্রধান। আইবি কি রিফাতকে কাস্টাডিতে নিয়েছে জেনারেল? ফয়সালের গলা এখন গম্ভীর, ভরাট এবং একদম স্পষ্ট। সেখানে তোতলামির বিন্দুমাত্র লেশ নেই। এই গলা শুনে সালমা অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা হয়। ইয়েস চিফ, থ্রেট পুরোপুরি নিউট্রালাইজ। গুড, লেটস মুভ। ফয়সালের ইশারায় কমান্ডোরা সাথে সাথে ফয়সালের চারপাশে একটা দুর্ভেদ্য সিকিউরিটি রিং তৈরি করে ফেলে। ফয়সাল, প্লিজ থাম। হঠাৎ চৌধুরী ভিলার ভেতর থেকে তানিয়া কাঁদতে কাঁদতে দৌড়ে রাস্তায় বেরিয়ে আসে। সে আইবি হেডকোয়ার্টার থেকে এইমাত্র ফিরেছে।
তানিয়া দৌড়ে ফয়সালের দিকে যেতে নিলেই দুজন কমান্ডো তাদের রাইফেল আড়াআড়ি করে তানিয়াকে আটকে দেয়। ফয়সাল, প্লিজ আমার কথাটা একবার শোন, আমাকে যেতে দিন ওনার কাছে। স্ট্যান্ড ডাউন কমান্ডোস। ফয়সালের নির্দেশে কমান্ডোরা এক পা পিছিয়ে যায়। তানিয়া দৌড়ে এসে ফয়সালের সামনে দাঁড়ায়। তার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। আমাকে ক্ষমা কর ফয়সাল। ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ তুমি করোনি অফিসার তানিয়া। আমি অনেক বড় ভুল করেছি। আমি তোর বাইরেটা দেখে বিচার করেছি। মানুষ তো বাইরেটাই আগে দেখে, এটাই স্বাভাবিক। আমি বুঝতে পারিনি তুই দেশের জন্য এত বড় স্যাক্রিফাইস করছিস। তুই আমাদের সবাইকে বাঁচিয়েছিস। তানিয়া দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে ওঠে। ফয়সাল তানিয়ার দিকে একবার তাকায়। সেই দৃষ্টিতে আজ আর ছোটবেলার কোনো প্রেম নেই, কাল রাতের কোনো রাগও নেই। সেখানে আছে শুধু একজন প্রফেশনাল সোলজারের চরম নির্লিপ্ততা। প্লিজ যাস না ফয়সাল, আমাকে একটা সুযোগ দে, আমি সব ঠিক করে দেব। তুমি একজন হিরো খুঁজতে গিয়ে একজন দেশদ্রোহীকে ভালোবেসেছো। ফয়সালের শান্ত গলার আওয়াজ পুরো রাস্তার গমগম করে ওঠে। তানিয়া মাথা নিচু করে ফেলে। আর একটা দেশের সেনাপ্রধানকে ভেবেছো রাস্তার ভিখারি। আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে মাফ করে দে। আমার ছদ্মবেশটা মিথ্যা ছিল তানিয়া, কিন্তু তোমাদের অবহেলা আর অহংকারটা একদম সত্যি ছিল। ফয়সাল প্লিজ। একজন সৈনিক দেশের জন্য প্রাণ দিতে পারে, কিন্তু সে কারো দয়া নিয়ে বাঁচে না। ফয়সালের এই একটা কথায় তানিয়ার বুকের ভেতরটা ফালাফালা করে দেয়। সে বুঝতে পারে তার এই ভুলের আর কোনো প্রায়শ্চিত্ত নেই। ফয়সাল এবার ভিড়ের একপাশে দাঁড়িয়ে থাকা চাচার দিকে ফেরে। দোকানের চাবিটা ক্যাশ কাউন্টারে রাখা আছে আঙ্কেল। ফয়সাল কথাটা বলে একটা মুচকি হাসে। সেই হাসিতে কোনো ব্যঙ্গ নেই, কিন্তু আফজালের কাছে সেটা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর মনে হয়। সে লজ্জায় আর অনুশোচনায় মাথা তুলতে পারে না। জেনারেল, মুভ আউট। ইয়েস চিফ। ফয়সাল ঘুরে দাঁড়ায়। কালো এসইউভির দরজা খুলে একজন কমান্ডো দাঁড়িয়েছিল। ফয়সাল গাড়িতে উঠে গাড়ির কালো কাচ উঠে যায়। জেনারেল তারিক এবং কমান্ডোরাও নিজেদের জিপে উঠে পড়ে। জোরালো শব্দে এসইউভিগুলোর ইঞ্জিন গর্জে ওঠে। ধুলো উড়িয়ে পুরো মিলিটারি কনভয় চোখের পলকে এলাকা থেকে বেরিয়ে যায়। তানিয়া রাস্তার মাঝখানে পাথরের মতন দাঁড়িয়ে থাকে। তার চোখ দিয়ে তখনও জল গড়িয়ে পড়ছে। আফজাল, সালমা এবং পুরো এলাকার মানুষজন অনুশোচনার আগুনে পুড়তে থাকে। তারা বুঝতে পারে তারা আজীবন যাকে অবহেলা করে এসেছে, যাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে, সে আসলে তাদের এবং পুরো দেশের রক্ষাকর্তা ছিল, যাকে তারা আজ নিজেদের অহংকারের আগুনে পুড়িয়ে চিরতরে হারিয়ে ফেলল। কালো এসইউভির ভেতরে শীততাপ নিয়ন্ত্রিত এক গুমোট নীরবতা। গাড়ির কাচ দিয়ে বাইরের রোদ ভেতরে আসছে ঠিকই, ফয়সালের চোখে মুখে কোনো তাপ নেই। সে পেছনের সিটে হেলান দিয়ে বসে আছে। তার পাশে বসা মেজর জেনারেল তারিক একটা ফাইল দেখছেন। চিফ, আইভি রিফাতের সিন্ডিকেটের বাকি স্লিপার সেলগুলো লিস্ট পাঠিয়েছে, আপনি কি এখনই দেখবেন? ফাইলটা আপনার কাছে রাখুন জেনারেল, আমি বেস ক্যাম্পে পৌঁছে সব ব্রিফিং নেব। ইয়েস চিফ। ফয়সাল চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নেয়। গাড়ির চাকাগুলো যত দ্রুত কলকাতার এই পরিচিত রাস্তাগুলো পার হচ্ছে, তার মনে পড়ে যাচ্ছে সেই ফেলে আসা দিনগুলোর কথা, যে দিনগুলোতে সে দেশের চিফ ছিল না, ছিল শুধু একজন এতিম অবহেলিত ছেলে। তার স্মৃতির পাথায় ধুলোচমা একটা সকাল যেন জীবন্ত হয়ে ওঠে। ফ্ল্যাশব্যাক 15 বছর আগে। তখন ফয়সালের বয়স মেরে কেটে 12 কি 13, আর তানিয়া 10 বছরের এক ফুটফুটে অহংকারী মেয়ে। চৌধুরী ভিলার বিশাল লনে শীতের সকালে রোদ এসে পড়েছে। এই ফয়সাল, তুই আমার সাইকেলটা আবার ধরেছিস কেন? আমি তো শুধু হাওয়া দিচ্ছিলাম তানিয়া। তোর হাওয়া দেওয়া লাগবে না, তোর হাত কত নোংরা দেখেছিস। আমার পিঙ্ক সাইকেলটা পুরো ময়লা করে দিয়েছিস। সরি, আমি মুছে দিচ্ছি। ছোট ফয়সাল তার নিজের পুরনো শার্টের হাতা দিয়ে তানিয়া সাইকেলের হ্যান্ডেল মুছতে শুরু করে। তানিয়া কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তুই এত বোকা কেন রে? একটা কথাও ঠিক করে বলতে পারিস না। স্কুলে সবাই তোকে নিয়ে হাসে। আমি তো ইচ্ছে করে তোতলাই না, ভয় পেয়ে এমন হয়। ভয় পাস কেন? আমার তো কাউকে ভয় লাগে না। তুই তো চাচার মেয়ে, তোর সব আছে, আমার তো কেউ নেই। ফয়সালের চোখে জল চিকচিক করে ওঠে। তানিয়া একটু থমকে যায়।
তার ছোট্ট মনে হয়তো একটু মায়া হয়। কাঁদছিস কেন? আচ্ছা শোন, তুই যদি ওই পেয়ারা গাছ থেকে আমাকে একটা পেয়ারা পেড়ে দিস, তাহলে আমি তোকে আমার সাইকেলে একবার চড়তে দেব। সত্যি দিবি? হ্যাঁ, প্রমিস, কিন্তু বড় পেয়ারাটা পারবি। ফয়সালের মুখে একগাল হাসি ফুটে ওঠে। সে এক দৌড়ে লনের পেছনের পেয়ারা গাছে উঠে পড়ে, কিন্তু পেয়ারা পাততে গিয়ে ডাল ভেঙে সে সোজা নিচে পড়ে যায়। আহ! ও মা, তুই তো পড়ে গেলি, হাত কেটে রক্ত বের হচ্ছে। তানিয়া দৌড়ে ফয়সালের কাছে যায়। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে চাচা আফজাল বেরিয়ে আসেন। কি হলো এখানে? তানিয়া, তুই চিৎকার করছিস কেন? আঙ্কেল, ফসল গাছ থেকে পড়ে গেছে, দেখো রক্ত বের হচ্ছে। হারামজাদা, সকালে উঠেই বাদরামো শুরু করেছিস। আমার দামি অর্কিড গাছগুলো সব ভেঙে ফেলেছিস। চাচা, ব্যথা লাগছে। ব্যথা তো লাগবেই, অন্যের অন্ন ধ্বংস করলে ভগবান এরকমই শাস্তি দেয়। তোকে এই বাড়িতে আশ্রয় দেওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ছোট্ট ফয়সাল মাটি থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার হাঁটু ছিলে গেছে। চাচি সালমাও সেখানে আসেন। কি দরকার ছিল ওকে গাছে ওঠানোর? তানিয়া, তুই ওর সাথে একদম মিশবি না, ওর স্বভাব একদম ছোট লোকের মতো। কিন্তু আন্টি, ও তো আমাকে পেয়ারা পেড়ে দিচ্ছিল। চুপ কর তানিয়া, ওর বাবার মতো ও একটা অপদার্থ। যা ফয়সাল, গিয়ে পেছনের গোডাউনে বসে থাক, আজ সারাদিন তোর খাওয়া বন্ধ। ফয়সাল খুঁড়িয়ে খুঁড়িয়ে লন থেকে বেরিয়ে যায়। তানিয়া শুধু তাকিয়ে থাকে, কিন্তু সে আর কিছুই বলে না। ফয়সাল সেদিন গোডাউনের অন্ধকারে সারাদিন কেঁদেছিল। ফয়সালের স্মৃতি আরেকটু এগিয়ে যায়। তখন সে 18 বছরের এক তরুণ। তানিয়া কলেজে পড়ে। ফয়সাল তখন চাচার দোকানে বিনা পয়সার মুটেগিরি করে। এই ফয়সাল, আমার লাল স্কার্ফটা কোথায় রেখেছিস? আমি তো ইস্ত্রি করে তোর বিছানাতে রেখেছি। বিছানায় কোথায়? তুই একটা অন্ধ, যা দিস সব উল্টোপাল্টা জায়গায় রাখিস। তানিয়া এখন আগের থেকেও অনেক বেশি অহংকারী। সে কলেজ যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। আমি খুঁজে দিচ্ছি। ফয়সাল তানিয়ার ঘরে গিয়ে স্কার্ফটা আলমারির এক কোণ থেকে বের করে দেয়। কি অদ্ভুত, আমি দেখতে পেলাম না আর তুই পেয়ে গেলি। তুই তো তাড়াহুড়ো করছিলি। তাড়াহুড়ো তো করবই, আমার আজ ফার্স্ট ইয়ারের ফ্রেশার্স পার্টি। তোর মতো তো আর সারাদিন চাল ডাল মাপার কাজ নেই আমার। তানিয়া, তুই আজ অনেক সেজেছিস, তোকে খুব সুন্দর লাগছে। ফয়সালের গলায় একটা চাপা মুগ্ধতা ছিল, কিন্তু তানিয়া সেটাকে চরম তাচ্ছিল্য ভরে উড়িয়ে দেয়। আমাকে তো সুন্দর লাগবেই, কিন্তু তুই আমার দিকে ওভাবে তাকাবি না। তোর নজর লাগলে আমার স্কিন খারাপ হয়ে যাবে। আমি তো শুধু... শোন, আমার বন্ধুরা আজ বাড়িতে আসতে পারে, তুই ওই পুরনো শার্ট পরে ড্রয়িং রুমে একদম আসবি না। ওরা ভাববে তুই আমাদের বাড়ির কাজের লোক। আচ্ছা। ফয়সাল মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে আসে। সে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় চাচার মুখোমুখি হয়। কি রে, সকাল সকাল তানিয়ার ঘরে কি করছিস তুই? ওর স্কার্ফটা খুঁজে দিলাম চাচা। তোর সাহস তো কম নয়, বড় হয়েছিস বলে কি লজ্জা শরম সব ধুয়ে খেয়েছিস? তানিয়ার ঘরে তুই আর কখনো ঢুকবি না। চাচা, আমি তো কিছু করিনি। মুখে মুখে তর্ক করিস, তোর তো কোনো যোগ্যতাই নেই। না পারিস দুটো পয়সা জোগাড় করতে, না পারিস মানুষের মতো কথা বলতে। তানিয়া একদিন বড় অফিসার হবে, আর তুই সারা জীবন ওই মুদি দোকানেই পড়ে বসবি। ফয়সালের চোখ দুটো সেদিনও জলে ভরে উঠেছিল, কিন্তু সেদিন সে প্রথমবার অনুভব করেছিল এই বাড়িতে তার কোনো সম্মান নেই, কোনো অধিকার নেই। স্মৃতিটা এবার আরও স্পষ্ট হয়। 3 বছর আগেকার এক শীতের রাত, ফয়সালের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। চৌধুরী ভিলার রান্নাঘরে হঠাৎ করে আগুন লেগে যায়। গ্যাসের পাইপ লিক করে এই আগুন লেগেছিল। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তানিয়া জল খাওয়ার জন্য রান্নাঘরে ঢুকেছিল এবং আগুনের মধ্যে আটকা পড়ে যায়। আফজাল এবং সালমা ড্রয়িং রুমে দাঁড়িয়ে শুধু চিৎকার করছিলেন, কিন্তু কেউ আগুনের ভেতরে ঢোকার সাহস পাচ্ছিলেন না। তানিয়া, কেউ ফায়ার ব্রিগেড ফোন কর। ঠিক সেই মুহূর্তে ফয়সাল গোডাউন থেকে দৌড়ে আসে। সে কিছু না ভেবেই একটা ভিজে কম্বল গায়ে জড়িয়ে আগুনের ভেতর ঝাঁপিয়ে পড়ে। তানিয়া, তুই ভয় পাস না। ফয়সাল, আমার চারিদিকে আগুন।
ফয়সাল নিজের শরীর দিয়ে তানিয়াকে ঢেকে ফেলে। সে জ্বলন্ত গ্যাসের সিলিন্ডারটা লাথি মেরে সরিয়ে দেয়। এই সময় একটা জ্বলন্ত কাঠের টুকরো তার বাঁ কাঁধের ওপর ভেঙে পড়ে। ফয়সালের কাঁধের চামড়া পুড়ে যায়, কিন্তু সে তানিয়াকে এক চুলও ছাড়েনি। সে তানিয়াকে পাজা করে করে আগুনের ভেতর থেকে অক্ষত অবস্থায় বের করে আনে। ও আল্লাহ, তানিয়া তুই ঠিক আছিস মা? তানিয়া, কেউ ফায়ার ব্রিগেড ফোন কর। সবাই তানিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ফয়সাল এক কোণে ফ্লোরে পড়ে যন্ত্রণায় ছটফট করছিল। তার কাঁধ থেকে রক্ত আর পোড়া চামড়ার গন্ধ বেরোচ্ছিল। আঙ্কেল, ফয়সালের হাতটা খুব পুড়ে গেছে, ওকে হাসপাতালে নিয়ে চলো। হাসপাতালে? ওই একটু ছিলে গেছে, তাতে এত আদিক্ষেতার কি আছে? বরফ ঘষে দে, ঠিক হয়ে যাবে। চাচা, আমার খুব জ্বালা করছে। নাটক করিস না, তুই তো শুধু রান্নাঘরে ঢুকে ওকে বের করেছিস। আমি ফায়ার ব্রিগেডে ফোন না করলে তো পুরো বাড়িটাই পুড়ে যেত। ফয়সাল সেদিন যন্ত্রণায় ফ্লোরে পড়েছিল, আর তার চোখের সামনে দিয়ে তানিয়াকে নিয়ে সবাই ঘরে চলে গিয়েছিল। সেদিন রাতে ফয়সালের চোখের জল শুকিয়ে গিয়েছিল। সেই পোড়া দাগটা শুধু তার শরীরে নয়, তার আত্মায়ও চিরস্থায়ী হয়ে গিয়েছিল। ঠিক সেই রাতের ফয়সালের কাছে একটা ফোন এসেছিল দেশের সিক্রেট ইন্টেলিজেন্স থেকে। তারা অনেকদিন ধরে ফয়সালের অসাধারণ শারীরিক ক্ষমতা আর তীক্ষ্ণ বুদ্ধির ওপর নজর রাখছিল। আমরা জানি তুমি কে ফয়সাল। তুমি এই অবহেলার যোগ্য নও। তুমি দেশের জন্য কাজ করবে। আমি তো তোতলাই। তোমার তোতলামি তোমার সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। তুমি যদি চাও, আমরা তোমাকে এমন একজন বানাতে পারি যাকে সবাই ভয় পাবে। ফয়সাল সেদিন ফোনটা রেখে তার পোড়া কাঁধের দিকে তাকিয়েছিল। তারপর সে তার মোটা ফ্রেমের চশমাটা পরে নিয়েছিল। সেদিন থেকেই সে ঠিক করেছিল সে আর কাঁদবে না। সে হয়ে উঠবে দেশের সবচেয়ে বড় রক্ষক, কিন্তু ছদ্মবেশে। ফয়সাল তার গভীর ভাবনা থেকে হঠাৎ বাস্তবে ফিরে আসে। গাড়ির এসইউভিটি তখন কলকাতার হাইওয়ে দিয়ে দ্রুতগতিতে সায়েন্স সিটির দিকে এগোচ্ছে। চিফ, আমরা বেস ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি। জেনারেল তারিকের কথায় ফয়সালের ঘোর কাটে। সে চোখ মেলে তাকায়। তার চোখে এখন আর কোনো অতীতের ছায়া নেই। ঠিক আছে জেনারেল, সিকিউরিটি ক্লিয়ারেন্স দিয়ে দিন। ফয়সাল জানালা দিয়ে বাইরে তাকায়। দূরের আকাশটা এখন একদম পরিষ্কার। সে মনে মনে স্থির করে নিয়েছে যে সে আর পেছনে তাকাবে না। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা বিকট শব্দে একটা লাল রঙের স্পোর্টস বাইক তাদের কনভয়কে ওভারটেক করে ঠিক ফয়সালের এসইউভির সামনে আড়াআড়িভাবে এসে দাঁড়ায়। হোয়াট দ্য হেল, ড্রাইভার ব্রেক কোর্স। টায়ারের ঘর্ষণে কান ফাটানো শব্দ করে পুরো কনভয়টা রাস্তার মাঝখানে থেমে যায়। কমান্ডোরা সাথে সাথে পজিশন নিতে শুরু করে। ফয়সাল ভ্রুকুচকে সামনে তাকায়। বাইক থেকে যে নেমে আসছে তাকে সে চিনতে ভুল করে না। চিফ, এই মেয়েটি তো অফিসার তানিয়া। ও এখানে কেন? সবাইকে শান্ত থাকতে বলুন জেনারেল, আমি দেখছি। ফয়সাল গাড়ির দরজা খুলে নিচে নামে। তানিয়া হেলমেট খুলে বাইকের ওপর রেখে ফয়সালের দিকে দৌড়ে আসে। তার চুল এলোমেলো, চোখ দুটো কান্নায় ফুলে আছে। তুই এভাবে চলে যাচ্ছিস ফয়সাল? একটাবার আমার দিকে না তাকিয়ে চলে যাবি? অফিসার তানিয়া, আপনাকে ডিউটিতে থাকার কথা ছিল, আপনি প্রোটোকল ভেঙেছেন। চলেই যাক তোর প্রোটোকল। আমি এখানে অফিসার হিসেবে আসিনি, আমি তোর সেই ছোট্ট তানিয়া হয়ে এসেছি। সেই তানিয়া তো আগেই হারিয়ে গেছি। এখন শুধু একজন চিফ অফিসার আর একজন সাইবার এক্সপার্ট আছে। মিথ্যা কথা বলছিস তুই? তুই কি আসলেই সব ভুলে গেছিস ফয়সাল? সেই পেয়ারা পাড়ার স্মৃতি, সেই একসাথে দুষ্টুমি। অতীত নিয়ে পড়ে থাকার সময় আমার নেই তানিয়া। আমার সামনে অনেক বড় দায়িত্ব। আর আমার প্রতি তোর দায়িত্ব? তুই কি ভুলে গেছিস সেই রাতের কথা, যেদিন আগুনের ভেতর থেকে আমাকে বের করে এনেছিলি? তানিয়া ফয়সালের আরো কাছে এগিয়ে আসে। ফয়সালের চোখের মনি এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে। তুই বলেছিলি না তোর ছদ্মবেশটা মিথ্যে ছিল, কিন্তু তোর শরীরের ওই পোড়া দাগটা তো মিথ্যে নয় ফয়সাল। ওই দাগটা তো আমাকে বাঁচানোর জন্য হয়েছিল। ওটা একটা সোলজারের ক্ষত ছাড়া আর কিছুই নয়। না, ওটা ভালোবাসার চিহ্ন ছিল। তুই আমাকে কত ভালোবাসিস আমি জানি। আমি অন্ধ ছিলাম, আমি অহংকারী ছিলাম, আমি তোকে চিনতে পারিনি। এখন চিনে কি লাভ তানিয়া? সময় পেরিয়ে গেছে। সময় পেরোয়নি ফয়সাল, আমি জানি। তুই আমাকে এখনো ঘৃণা করিস না। ঘৃণা করলে তুই কাল রাতে আমাকে বাঁচাতিস না।
তানিয়া ফয়সালের হাতটা খপ করে চেপে ধরে। ফয়সাল হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করে না। তার পাথরের মতন কঠিন মনে বরফ গলতে শুরু করেছে। আমি কথা দিচ্ছি, আমি সারা জীবন তোর এই অপমানের প্রায়শ্চিত্ত করব। আমি তোর সেই মুদি দোকানের পাশে গিয়ে বসে থাকব, কিন্তু তুই আমাকে ছেড়ে যাস না। তুমি কি আসলেই পারবে তানিয়া? এই ইউনিফর্ম, এই আন্ডারগ্রাউন্ড জীবন, এগুলো কি তুমি সহ্য করতে পারবে? তোর সাথে যদি আমার মরেও যেতে হয় আমি রাজি, শুধু আমাকে মাফ করে দে। তানিয়া ঢুকরে কেঁদে ওঠে এবং ফয়সালের বুকের ওপর মাথা রাখে। ফয়সাল এক মুহূর্তের জন্য আকাশের দিকে তাকায়। তার সেই দীর্ঘদিনের জমাট বাঁধা কষ্টগুলো যেন এক নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কেন না তানিয়া, চোখের জল একজন অফিসারের স্বভাব পায় না। তাহলে কি তুই আমাকে ক্ষমা করেছিস? ক্ষমা আমি অনেক আগেই করে দিয়েছিলাম, শুধু দেখার অপেক্ষায় ছিলাম তুমি কবে তোমার ভুলটা বুঝতে পারো। ফয়সাল খুব আলতো করে তানিয়ার চিবুক ধরে তার মুখটা ওপরে তোলে। তানিয়ার ঠোঁটে তখন এক চিলতে হাসি ফুটে ওঠে, যা শ্রাবণের বৃষ্টির পর রোদের মতন উজ্জ্বল। চিফ, আমাদের দেরি হয়ে যাচ্ছে। জেনারেল তারিক গাড়ি থেকে নেমে হাসি মুখে তাদের দিকে এগিয়ে আসেন। জেনারেল, আমাদের সাথে আরও একজন জয়েন করেছেন। অফিসার তানিয়াকে আমাদের টিমে পার্মানেন্টলি ট্রান্সফার করার ব্যবস্থা করুন। অবশ্যই চিফ, এটা তো আমাদের জন্য খুশির খবর। সত্যি বলছিস ফয়সাল? তুই আমাকে তোর সাথে রাখবি? তবে এবার কিন্তু আগের মতো তোতলামি করে ফাঁকি দিতে পারবো না, এবার কাজ হবে ডবল। আমি রাজি, তুই যা বলবি আমি তাই করব। ফয়সাল তানিয়ার হাত ধরে গাড়ির দিকে নিয়ে যায়। অবহেলা, অপমান আর একাকিত্বের যে অন্ধকার সুড়ঙ্গ দিয়ে ফয়সাল এতকাল হেঁটেছে, আজ তার শেষ মাথায় সে আলোর দেখা পেল। এই ছবির পেছনের সিটে ফয়সাল আর তানিয়া পাশাপাশি বসে। কনভয় আবার চলতে শুরু করে। এবার আর কোনো ঘৃণা নেই, কোনো আক্ষেপ নেই, আছে শুধু আগামীর এক সুন্দর স্বপ্ন। রাস্তা ধুলো উড়িয়ে গাড়িগুলো দিগন্তের দিকে মিলিয়ে যায়।